নমস্কার। আজ একটি বিশেষ দিন। আজ ১লা জুলাই। তাই হঠাৎ করে পূর্ব কোনো পরিকল্পনা ছাড়াই আমরা আজ লাইভে এসেছি। কারণ আজকের এই বিশেষ সংকটপূর্ণ অবস্থায় আমরা যেই সময়ের মধ্যে দিয়ে অতিবাহিত হচ্ছি, সারা পৃথিবী, আমাদের দেশ, আমাদের রাজ্য, যেই সময়ের মধ্যে দিয়ে আমরা যাপন করছি, সেই সময়ে দাঁড়িয়ে যাদের অবদানের কথা আমরা সবসময় মাথায় রেখে চলছি, আজ তাদের দিন। আজ জাতীয় ডক্টরস ডে, জাতীয় ডাক্তার দিবস। আর এই দিনে আমরা আজকে আমার সঙ্গে সাথে সংলাপে সুবীর এই অনুষ্ঠানে আমার সঙ্গে পেয়েছি এই শহর এবং কলকাতার বিশেষজ্ঞ ডাক্তারদের। তাদেরকে আমরা একে একে আপনাদের সামনে নিয়ে আসবো, পরিচয় করাবো এবং অবশ্যই তাদের মুখ থেকে শুনবো, তাদের কাছ থেকে শুনবো আজকের দিনের বিশেষত্ব এবং আজকের দিনে তারা যে ফ্রন্টলাইন ওয়ারিয়র হিসেবে আমরা তাদেরকে বলছি, সারা পৃথিবী তাদেরকে মেনে নিচ্ছে, তাদেরকে বরণ করে নিচ্ছে। কিন্তু তাদের আহ, তারা কোন অবস্থায় রয়েছেন? তারাও তো রক্ত মাংসের মানুষ, তারাও তো শরীরে মনে কাজ করে চলেছেন। সুতরাং তাদের অবস্থা, তাদের মনের অবস্থা, তাদের শরীরের অবস্থা, ঘন্টার পর ঘন্টা তাদের যে একাগ্রচিত্তে যেভাবে তারা কাজ করে চলেছেন মানুষের সেবায়, তাদের মুখ থেকে আজ তাদের কথা শোনার পালা। বন্ধুরা, আপনারা যে যেখানে রয়েছেন, ইতিমধ্যেই অনেকে দেখা শুরু করেছেন আমাদের লাইভ অনুষ্ঠান। আপনারা আপনাদের মতামত জানাবেন। আপনাদের মতামত আমাদের কাছে আজ খুবই গ্রহণযোগ্য এবং তাঁদের জীবনের সঙ্গে, যাদের সঙ্গে আমরা আপামর জনসাধারণ জড়িয়ে রয়েছি আবিশ্ব জুড়ে, এই পৃথিবী জুড়ে, তাদের সকলের জীবনের সঙ্গে যারা জড়িয়ে রয়েছেন চিকিৎসার ক্ষেত্রে, তাদেরকে অনুপ্রাণিত করবে। তারা মানসিকভাবে অনেক উৎসাহিত হবেন। অবশ্যই এর মাঝে মাঝে হয়তো গানের দু একটি কলি থাকবে, হয়তো থাকবে কোনো কবিতার কোনো লাইন। আমরা আপনাদের সঙ্গে সেই সমস্ত বিশেষজ্ঞ ডাক্তারদের পরিচয় করাচ্ছি। কারণ হঠাৎ করে এই অনুষ্ঠানে আসা, স্বাভাবিকভাবে আমি যে পোস্টার দিয়েছি ১ ঘন্টা আগে, সকলের নাম দিয়ে উঠতে পারিনি। এখন পরিচয় করানোর পালা। আমরা দেখে নিচ্ছি যারা রয়েছেন আমাদের সঙ্গে এই শহরের এবং কলকাতার বিশেষজ্ঞ ডক্টর। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ডক্টর বিনায়ক দেব, কলকাতার নারায়ণা আরএন টেগোর যে হসপিটাল, হার্ট রিসার্চ সেন্টার, সেখানকার বিশেষজ্ঞ ডাক্তার। তিনি হার্ট বিশেষজ্ঞ। তার সঙ্গে আমরা কথা বলবো। আপনাকে স্বাগত আমার আমি দেখতে আজকের এই পাচ্ছি না। অনুষ্ঠানে। Thank you. আমার সঙ্গে রয়েছেন ডক্টর কল্যাণ খান, উত্তরবঙ্গ যে মেডিকেল কলেজ, সেখানকার বিশেষজ্ঞ ডাক্তার, অ্যাসোসিয়েট প্রফেসর। তাকে স্বাগত জানাই আমাদের আজকের এই অনুষ্ঠানে। রয়েছেন ডক্টর অরুন্ধতী দাশগুপ্ত, রুদ্রাক্ষ সুপার স্পেশালিটি কেয়ারের ওয়ান অফ দ্য ডিরেক্টরস। তাকে স্বাগত জানাই। তিনি ডায়াবেটিস বিশেষজ্ঞ এবং এন্ডোক্রিনোলজিস্ট। তাকে বিশেষজ্ঞ হিসেবে এই শহরে এবং উত্তর পূর্ব ভারতে অত্যন্ত পরিচিত নাম। তাকে স্বাগত জানাই আমার আজকের এই অনুষ্ঠানে। হঠাৎ করে পার্থ ও অন্ধকার হয়ে গেল কেন? আমাদের সঙ্গে রয়েছেন আরেকজন বিশেষজ্ঞ ডাক্তার, পার্থ প্রতিম পান। তিনি উত্তর আমি নিজেকে দেখতে পাচ্ছি না। কি সমস্যা? আমার বেরিয়ে গিয়ে করব? আলোর কোনো সমস্যা? পার্থকে না, দেখা যাচ্ছে না কেন এই মুহূর্তে? আচ্ছা আমি কিন্তু পার্থর আমি গলা শোনা বেরিয়ে গিয়ে যাচ্ছে। আরেকবারই করছি। আমরা 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 হুম, পার্থর সঙ্গে পরিচিত হব। ডক্টর পার্থ প্রতিম পান এই মুহূর্তে আমাদের উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ ডক্টর এবং অধ্যাপক। তার সঙ্গে আমরা উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হসপিটালের, তার সঙ্গে আমরা পরিচিত হব। কিন্তু যেহেতু তার গলা শোনা যাচ্ছে, কণ্ঠ শোনা যাচ্ছে, কিন্তু এই মুহূর্তে অন স্ক্রিন আসার হয়তো কোনো টেকনিক্যাল প্রবলেম রয়েছে। কোনো কোনো কারণে বৃষ্টি, আজকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে শিলিগুড়ি শহরে, সেই কারণে হয়তো নেটের প্রবলেম রয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর জয়দীপ দে, রুদ্রাক্ষ সুপার স্পেশালিটি কেয়ারের নিউরোলজিস্ট এবং আমাদের এই শহরের বিশেষজ্ঞ ডক্টর। ডক্টর জয়দীপ দেকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। সকলকে নিয়ে একসঙ্গে এই
অনুষ্ঠানে আমাদের পথ চলা। কারণ এই মুহূর্তে অনেকেই আমাদের অনুষ্ঠান দেখতে শুরু করেছেন। তাদের প্রশ্ন নিয়ে তারা হাজির থাকবেন। কিন্তু তার আগে আমি একদম আগে আমাদের সঙ্গে একমাত্র মহিলা ডক্টর হিসেবে রয়েছেন ডক্টর অরুন্ধতী দাশগুপ্ত। তার কাছে প্রথমে যাই। কারণ আমাদের পুরুষ প্রতিনিধিরা রয়েছেন, কিন্তু মহিলা হিসেবে যেহেতু ডক্টর অরুন্ধতী একা রয়েছেন, তার কাছে আমি প্রথমে যাব। আমি ডক্টর অরুন্ধতী কে অন স্ক্রিন আনছি প্রথমে একক হিসেবে। তারপরে আমি ধীরে ধীরে ইতিমধ্যে পার্থ তার আলো বা তার টেকনিক্যাল যে সমস্ত প্রবলেম হয়েছে সেই সমস্যা থেকে আবার নতুন করে তুমি আরেকবার স্ট্রিমে এসো। আমি যাচ্ছি প্রথমে ডক্টর অরুন্ধতী দাশগুপ্তর কাছে। ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন এবং মৃত্যুদিনও। ডক্টর বিধানচন্দ্র রায় এমন একজন মানুষ যিনি বিহারের পাটনায় জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু তিনি ডাক্তারি পড়তে তিনি বিলেত যান এবং সেখান থেকে 1911 সালে ফিরে এসে কলকাতায় তিনি যোগদান করেন এবং তার পরবর্তী জীবন সম্পর্কে আমরা সবাই জানি। আজকের এই বিশেষ দিনে এবং এই কিংবদন্তি ডাক্তার ভারতরত্ন ডক্টর বিধান রায়ের জন্মদিনে ডক্টর অরুন্ধতী দাশগুপ্তর একজন ডক্টর হিসেবে, একজন মানুষ হিসেবে, একজন হিউম্যান বিং হিসেবে এই মুহূর্তে অনুভব কি? আজকের এই বিশেষ দিন কিন্তু আমরা অন্যান্য বছরের মতো যেভাবে ডক্টরস ডে পালন করা হয় সেভাবে করা সম্ভব হয়ে উঠছে না। এই প্রতিকূল পরিবেশে দাঁড়িয়ে কি অনুভব হচ্ছে মনের মধ্যে, হৃদয়ের মধ্যে, যে কিভাবে মানুষের পরিষেবা দিতে গিয়ে ডাক্তাররা আজকের সময় কতটা হেল্পলেস নিজেদেরকে মনে করছেন, নাকি তারা নিজেদের জীবনকেও প্রায় একজন ওয়ারিয়র হিসেবে কিভাবে সামনাসামনি তারা দেখছেন? সুবিধা, খুব ভালো লাগলো এই প্রোগ্রামে এসে, যদিও খুব শর্ট নোটিসে আমরা সবাই দৌড়ে কিন্তু আমার মনে হয় যে আমরা যখন ডাক্তারি পড়তে ঢুকি, যে ক্লাস 12 পাস, তখন আমাদের বেসিক্যালি মেজরিটি মানুষের কোনো আইডিয়া থাকে না যে আমরা কিসে ঢুকছি। একটা জাস্ট আমরা যখন ক্লাস 12 পাস করতাম তখন দুটো লাইন ছিল, হয় ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং, আর থার্ড কিছু ভাবছি না কেউ। তো ডাক্তারিতে পেয়েছি, দ্যাট ইজ ভালো খবর। আমি একটু ইন্টারাক্ট করা এই জায়গায় একটুখানি, কিন্তু একটা যেহেতু আজকে ডক্টর বিধান রায়ের জন্মদিন, ডক্টর বিধান রায়েরও কিন্তু এরকম একটা ডিলাইমা ছিল, শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হবেন না মেডিকেল কলেজে ভর্তি হবেন। কিন্তু সে সময় হয়তো জয়েন্ট এন্ট্রান্স ছিল না, ফর্ম ফিলিং করতে হতো। শিবপুরের ফর্ম পরে এসেছিল, আগে এসেছিল মেডিকেল কলেজের ফর্ম, এবং তিনি সেটাতেই আগে ফর্ম ফিলিং করেন, সবাই ডাক্তারি পড়ে ফেলেন। মানে এটা একটা অদ্ভুত মানে কোইন্সিডেন্স। আমি সেটাই বলতে যাচ্ছিলাম, আমরা অনেকেই হয়তো যখন ডাক্তার হই তখন হয়তো ওই ইঞ্জিনিয়ারিং এক্সামটা দেইনি বা ইঞ্জিনিয়ারিং এক্সামের রেজাল্টটা অত ভালো হয়নি, সেই হিসেবে আমরা ডাক্তারিতে ঢুকে যাই। তারপর বিভিন্ন সাবজেক্ট, অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি করতে 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 আস্তে আস্তে যখন 4.5 বছরের শেষে যখন আমরা একজন এমবিবিএস ডাক্তার হিসেবে বের হই, তারপর যখন আমরা ইন্টার্নশিপ করি, এই পুরো প্রসেসটাতে আমাদের যে একটা পুরো মেটামরফোসিস হয়ে যায়, সেটা আমরা অ্যাকচুয়ালি হয়তো রিয়েলাইজ করি না, আমরা নিজেরা রিয়েলাইজ করি না। কিন্তু আমাদের থট প্রসেস, আমাদের সোসাইটিকে দেখার চোখ, আমাদের নিজেদেরকে যেমনভাবে আমরা দেখছি, সেটার চোখটা যে আস্তে আস্তে ওই প্রসেসে বদলে যায়। এবং ওই ক্লাস 12 পাস করা ওই টিনেজার থেকে আমরা যখন একজন ডক্টর হিসেবে মেডিকেল কলেজ থেকে বেরোই আফটার এমবিবিএস, তারপরে যারা পড়াশোনা নিয়ে এগিয়ে যায়, কেউ এমডি করছে, কেউ ডিএম করছে, কেউ এমবিবিএস করে চাকরি করছেন বিভিন্ন ইয়েতে, তাদের যে সেই মাইন্ডসেটটা বদলে যায়, সেটা আমরা হয়তো ততদিন রিয়েলাইজ করি না যতদিন আমরা কোনো একটা প্রতিকূল একটা পরিবেশে আমরা পড়ি। আর তখন যেমন এবার দেখেছেন যে কোথাও তো শোনা যায়নি যে কোনো করোনা মানে ফাইট করার সাথে মানে কোনো ডাক্তার বলেছেন যে না আমি যাব না, আমি আমার ডিউটি করবো না, আমি যাব না, সেরকম কোথাও দেখা যায়নি। ওয়ারিয়ার্স, সে গ্রামে হোক, শহরে হোক, কর্পোরেট সেক্টরে হোক, যেখানে হোক, যার যেমন ডিউটি করেছে সে তেমন ডিউটি করেছে। আমরা সবাই জানি যে যারা ফ্রন্টলাইন ফাইট করেছেন, আমরা যারা মানে প্রাইভেট প্র্যাকটিসে আছে, আমরা এখনো ফ্রন্টলাইন নই, কিন্তু আমাদেরও ওপিডিতে গিয়ে পেশেন্ট দেখতে হচ্ছে উইথ দ্য রিস্ক। আমার মনে হয় না যে পেশেন্ট দেখার সময় কখনো কারো মনে হয় যে আমি রিস্ক নিচ্ছি। হ্যাঁ, পরে মনে হয় যে আচ্ছা রিস্ক ছিল, আমি এখন বাড়ি ফিরে যাচ্ছি, আমার বাড়ির মানুষরা রয়েছে, তাদের রিস্ক হবে কিনা সেটা মনে আসে। কিন্তু পেশেন্ট দেখার সময় যখন যা মানে তখন পেশেন্টের কথাই সবার মনে হয়, সেই সময় যা করা উচিত আমরা সকলেই তাই করি। এবং আমার মনে হয় যে প্রসেস অফ ট্রেনিং এটা আমাদেরকে এরকমই বানিয়ে দেয়, কারণ অন্যভাবে রিয়াক্ট করা তো কাউকে দেখা যায় না।
তাহলে সবাই তো আর এক মনোবৃত্তির নয়, কিন্তু সবাই একভাবে বিহেভ কেন? বিকজ আমার মনে হয় ওভার দ্য পিরিয়ড অফ টাইম আমরা সেরকম হয়ে যাই। তো এই সময় কিছুটা একটু টেনশন আছে, নিজেদের থেকে বেশি ফ্যামিলি মেম্বারসদের জন্য টেনশন আছে, বাড়িতে বাচ্চারা আছে, বয়স্ক মানুষ আছে, সেগুলো টেনশন আছে, কিন্তু পেশেন্ট দেখার সময় সেই কথাটা মনে পড়ে না। মনে পড়ে না। এই যে একটা অদ্ভুত অদ্ভুত কাজের মধ্যে নিজেকে ইনভলভ করে দেওয়া বা ডিভোশন, ডেডিকেশন, এই ডেডিকেশনটা কতটা জরুরি বলে এই এই মানে সেবা, এটা তো কেবলমাত্র একটা কাজ না, এটা কেবলমাত্র একটা কাজ নয়, পেশা নয়, এটা একটা মানে সমাজের প্রতি তাদের একটা দায়বদ্ধতা থাকে, কয়েকটা প্রফেশনে থাকে। তার মধ্যে শুধু ডাক্তাররা নয়, যারা হেলথ ওয়ার্কার হিসেবে কাজ করছেন তাদের প্রতিও আমরা যথেষ্ট কৃতজ্ঞ। তারাও কাজ করছেন, ইতিমধ্যে তাদের কমেন্টস আসতে শুরু করেছে, যারা হয়তো সরাসরি ডাক্তার নয় কিন্তু তারা হসপিটালে কাজ করছেন। তাদের মধ্যে একটি কমেন্টস একটু পড়ে নি, কারণ ইতিমধ্যে ডক্টর না এখানে আর্যমিত্রা রয়েছে, আর্যমিত্রার কমেন্টস এখানে খুব জরুরি পড়া। সে অত্যন্ত ভালো একজন সিঙ্গার, কিন্তু সে জলপাইগুড়ি হসপিটালে নার্স হিসেবে কাজ করেন। সে বলছে, হ্যাপি ডক্টরস ডে, ফিলিং প্রাউড টু বি পার্ট অফ দ্য ফ্রন্ট লাইন ওয়ার্কার। নিজেও একজন ফ্রন্ট লাইন ওয়ার্কার। আর্যমিত্রা, তোমার আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তারপরে আমাদের এই শহরের সঞ্চালিকা আবৃত্তিকা জুই দেখছে, আরো অনেকে দেখছেন, ডক্টর মৃণাল বসাক দেখছেন, বলছেন খুব ভালো। দেবযানী ভৌমিক বলছেন খুব ভালো উদ্যোগ দাদা, চিকিৎসকদের কুর্নিশ। শুভঙ্কর দাস, শুভান কবি, সে বলছে শুনছি ডাক্তার জয়দীপ দেখে আমার মাকে ভালো করে দেখেছেন, তার ট্রিটমেন্ট। আজকের দিন ডাক্তারবাবুদের অনেক শুভেচ্ছা জানাই, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন শুভান। আচ্ছা, এরপরেও আরো কমেন্টস আমরা আসতে থাকবে, আমরা পড়তে থাকবো, কিন্তু তার আগে আমরা সকলের সঙ্গে আলাপ করে নিই। আমি ডক্টর অরুন্ধতির প্রথম আলাপ বা প্রথম যে কথামালা সেগুলো শুনলাম। আমি পরবর্তী গেস্টের কাছে যাব এবং তাদের কাছ থেকে আবার ফিরে আসবো। এভাবে ছজনকে নিয়ে আজকে একসঙ্গে চলা, অল্প অল্প করে তার সকলের কথা শুনবো। আমরা এবার চলে যাচ্ছি ডক্টর বিনায়ক দেবের কাছে। ডক্টর বিনায়ক দেব, আরেকবার স্বাগত জানাই আমাদের আজকের অনুষ্ঠানে। আপনি কলকাতা থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, সত্যি খুব গর্ব অনুভব হচ্ছে। আপনি একজন বিশেষজ্ঞ হার্ট স্পেশালিস্ট, এবং যে ইনস্টিটিউশনের সঙ্গে আপনি জড়িয়ে রয়েছেন, আপনি দেশে বিদেশে বিভিন্ন জায়গায় দীর্ঘদিন আপনার কর্মজীবন, সেখানে কাজ করতে গিয়ে হয়তো এর আগে কখনো এই ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হয়নি, কিন্তু এখন আপনাকে হতে হচ্ছে। আপনার হসপিটাল হয়তো আপনিও সরাসরি হয়তো সেভাবে করোনা পেশেন্টদের দেখছেন না, কিন্তু হৃদরোগ আক্রান্ত হয়ে কোনো মানুষ এসছে এবং তারপরে দেখা গেল যে কোমরবিডিটির কারণে তার করোনা ধরা পড়লো, সে সমস্ত ক্ষেত্রে একজন ডক্টর হিসেবে তাদের ট্রিট করতে গিয়ে আজকের বিশেষ দিনে আপনার অনুভবের কথা যদি আমাদের সকল দর্শকের সামনে আপনি মেলে ধরেন। অনেক ধন্যবাদ আপনাকে জানাচ্ছি। আপনার এই সুন্দর যে প্রোগ্রামটা করেন সেখানে আমরা একটা পার্ট হতে পেরেছি, মেডিকেল ফ্রেটার্নিটি। এবং আজকের দিনে 1 জুলাই অল্প সময়ে যে নোটিশের ব্যাপারটা বলছেন, আমরা কিন্তু অভ্যস্ত মেডিকেল ফ্রেটার্নিটি হিসেবে, আমরা খুব একটা বেশি সময় পাই না কোনোদিনই। আমাদের হয়তো 1 ঘন্টা যে সময় দিয়েছেন এটা অনেকটাই সময় দিয়েছেন আমাদের প্রোগ্রাম। তো সেটা নিয়ে হঠাৎ করে মনে হলো যে আজকে করা উচিত তেমন, কারণ গত বছর আয়োজিত অনুষ্ঠানে আমরা নিজেরাও খুব ইনভলভ ছিলাম। এবছর কিছুই হচ্ছে না, বা আমরা অনেক দূরে দূরে, যে সামাজিক দূরত্ব বলবো না, আমি সামাজিক দূরত্ব কথাটা বলতে চাই না, বলবো যে ফিজিক্যাল ডিস্টেন্স আমরা মেনটেন করছি। স্বাভাবিকভাবে এই দূর থেকে এই যে সকলের সংস্পর্শে আসা এবং যত মানুষ দেখছেন তারা তাদের কমেন্টস দিচ্ছেন, আমরা ধন্য হচ্ছি। হ্যাঁ, বলুন আপনি। তো যেটা প্রথম বলতে চাই যে 1 জুলাই আমরা ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন এবং মৃত্যুবার্ষিকীও সেটাকে আমরা পালন করি অ্যাজ ন্যাশনাল ডক্টরস ডে। আমি এইবার এই বছরটা আমি পালন করতে চাই অ্যাজ এ হেলথ ওয়ার্কার্স ডে, বিকজ এখন আমাদের পৃথিবী যে জায়গায় এসে দাঁড়িয়েছে, চারিদিকে করোনা আক্রান্ত মানুষ, এবং এটা প্যান্ডেমিক হিসেবে ঘোষণা হয়েছে WHO ওরা করেছেন মার্চ মাসে, এবং এটা ভয়ানক একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। সেখানে একজন ডাক্তারের ওয়েটেজ যতটা, একজন নার্সের ওয়েটেজ ততটা, একজন সাফাই কর্মীর ওয়েটেজ ততটা, প্রত্যেকটা ডিভিশনে যারা যারা আছেন হেলথ কেয়ার ওয়ার্কার্স, সবারই ওয়েটেজ কিন্তু অ্যাবসলিউটলি সেম। এই কারণেই বলছি যে এই করোনার চিকিৎসায় স্কিল, মেডিকেল স্কিল কিন্তু খুব একটা এখানে প্রয়োজন নেই। আমরা এখনো এর কোনো চিকিৎসা পাইনি এবং কোনো প্রতিরোধক কোনো ভ্যাকসিনও পাইনি। এটার জন্য কোনো স্পেশাল অপারেশন করতে হয় না, কিংবা কিছুই সেরকম এক্সট্রা কিছু করতে হয় না। সেই কারণেই বলছি একটা নার্স, একজন প্যারামেডিক, একজন ল্যাব ইনভেস্টিগেটর যে ইনভেস্টিগেশন করছেন, ল্যাব টেকনিশিয়ান, একজন ফিজিওথেরাপিস্ট, সবারই অবদান
কিন্তু সাংঘাতিক ভাবে এই পুরো ব্যাপারটার মধ্যে আছে। গুরুত্বপূর্ণ। এবং এটা ঠিক। এমনই একটা জায়গায় আমরা এসেছি, যখন আমরা ধরুন একটা হার্ট অ্যাটাকের চিকিৎসা করছি, সেখানে ওয়েটেজ অফ দি ডক্টর, তার স্কিলটা কিন্তু অনেকটা বেশি হয়, এবং টিম ওয়ার্ক তো বটেই, কিন্তু বাকিদের হুম। স্কিল গুলো একটু একটু কম হয়তো হচ্ছে। কিন্তু এই পার্টিকুলার করোনা মোকাবিলায় হেলথ ওয়ার্কারদের অ্যাবসলিউটলি সেম ওয়েটেজ, ইফ নট মোর। কারণ হুম। আমরা যারা স্পেশালিস্ট, তারা কিন্তু ফ্রন্ট লাইনে সবসময় যে যাচ্ছি তা নয়, আমরা অ্যাজ এ মেন্টর এবং সুপারভাইজারের রোলে আমরা থাকছি। ফ্রন্ট লাইনে ঠিক। যাচ্ছে, আজকে যে সাফাই কর্মী, যে সে যখন ক্লিন করতে তারাও যাচ্ছে রুমটা, যাচ্ছে। সে কিন্তু ঠিক, ঠিক, ঠিক। অ্যাবসলিউটলি ফ্রন্ট লাইনে যাচ্ছে। একজন এক্স্যাক্টলি। নার্স, একজন ডায়েটিশিয়ান এবং একজন সাইকোলজিস্ট, সবাই কিন্তু হুম। ফ্রন্ট লাইন ওয়ার্কার্স। তো এই জন্য আমি বলছি যে আজকের দিনটা স্পেসিফিক্যালি 2020 এই হার্ট, মানে আমাদের এই ওয়ার্ল্ড হার্ট ডে, এই ডক্টরস ডে যেটা, ডক্টরস ডে। সেটা আমি হুম। বলবো ডক্টরস ডে না হয় এটা হেলথ ওয়ার্কার্স ডে হোক আজকের দিনটা অ্যাটলিস্ট। কর্মী আর আপনাকে যেটা আপনাকে সত্যি। হুম। যেটা যেটা আমরা বলছিলাম যে অভিজ্ঞতার ব্যাপারে, আমার কিন্তু 2003-এ অলরেডি এরকম একটা প্যান্ডেমিকের অভিজ্ঞতা আছে। আমি তখন সিঙ্গাপুরে কাজ করতাম। সার্স বলে যে রোগটা এসেছিল, হ্যাঁ, হ্যাঁ। পার্টিকুলারলি সাউথ ইস্ট এশিয়াতে, তখন আমি হুম। সিঙ্গাপুরে একদম কাজ করতাম ওখানে। এবং তখন কিন্তু আমি অনেক বেশি ফ্রন্টলাইন ওয়ার্কার হিসেবে কাজ করেছি। তো আচ্ছা, এটার আচ্ছা। অভিজ্ঞতা একটা আছে। তো সেই অভিজ্ঞতাটা আমরা অনেক সময় কাজেও লাগাচ্ছি। আমাদের যে যখন আমরা এসওপিস গুলো তৈরি করছি হাসপাতালে, সেই অভিজ্ঞতাগুলো হুম। আমরা ইউজফুল হচ্ছে, এবং অনেক জায়গাতে আমরা এই অভিজ্ঞতাগুলো শেয়ার করছি। তো হুম। আর সেকেন্ডলি যেটা আরেকটা হচ্ছে যে এই সময় আহ, যে কোনো অন্য নন কোভিড যে প্রবলেমস গুলো হচ্ছে, সেগুলো কিন্তু অনেক বেশি কোভিড এর বেশি। থেকে। আমরা হুম। যেহেতু এখন কোভিড নিয়ে খুব মাতামাতি করছি এবং কোভিড এর প্রবলেমটা বেশি, সেই জন্য কোভিড হুম। নিয়ে আমরা কনসেন্ট্রেট করছি, কিন্তু অ্যাকচুয়ালি যদি দেখতে চান তাহলে 90% কিন্তু নন কোভিড সিমটম, মানে প্রবলেমস নিয়ে কিন্তু পেশেন্টরা আছে। তো সেই হুম। জায়গাগুলো আমরা কিন্তু দেখতে হচ্ছে, পার্টিকুলারলি হার্ট অ্যাটাকস হুম। বলুন, ব্রেন স্ট্রোকস বলুন, ডায়াবেটিসের প্রবলেমস বলুন, এবং বিভিন্ন যে আদার মেডিকেল প্রবলেমস আছে, সার্জিক্যাল প্রবলেমস, এগুলো অ্যাকিউট সার্জিক্যাল প্রবলেমস আছে, গল ব্লাডার, হুম। অ্যাপেন্ডিক্স, সেগুলো তো কোথাও চলে যায়নি, এখন কোভিড আছে বলে। তো ঠিক। সাইড বাই সাইড দুটো জিনিসই কিন্তু চিকিৎসা করতে হচ্ছে। এবং সেখানে যেটা প্রবলেম হচ্ছে, আমরা জানি না যাদের আমরা চিকিৎসা করছি, যারা কোভিড পজিটিভ পেশেন্ট, তাদের আমরা আইডেন্টিফাই অলরেডি করে ফেলেছি, যারা ঠিক। কোভিড পজিটিভ। তাদের জন্য যে প্রিকশনস গুলো নেওয়ার, সেগুলো আমরা নিচ্ছি, হাসপাতাল বলুন, এবং প্রত্যেকটা এসওপি আছে। কিন্তু যেখানে আমরা জানি না, একটা হার্ট অ্যাটাক নিয়ে পেশেন্ট যখন ভর্তি হচ্ছে কিংবা স্ট্রোক নিয়ে ভর্তি হচ্ছে, আমরা সেই মুহূর্তে কিন্তু তাকে সেই চিকিৎসাটা প্রথম দিতে বাধ্য, আমরা এমার্জেন্সি সেই ঠিক। চিকিৎসাটা করছি। সেই সময় কিন্তু আমাদের জানা নেই যে তার সে কোভিড পজিটিভ কি নেগেটিভ। পরবর্তীকালে গিয়ে আমরা হয়তো জানতে পারছি সে হয়তো কোভিড পজিটিভ ছিল, ততক্ষণ আমাদের হুম। চিকিৎসা কিন্তু হয়ে গেছে। তো হয়ে সেই গেছে। জায়গাগুলো আমাদের একটা ডিফারেন্ট কাইন্ডস অফ এসওপিস তাদের জন্য তৈরি করতে হচ্ছে। তো এই ঠিক। যে পৃথিবীটা এখন আমাদের চলছে, সেখানে কোভিড এবং নন কোভিড দুটো হুম। মিলিয়েই কিন্তু আমাদের চিকিৎসাগুলো চলছে। চলছে। আমি আপনার কাছে পরে আসবো। আমাদের আরো যারা রয়েছে তাদের সঙ্গে আমরা একটুখানি প্রথম পরিচয়টা সেরে নিই। আমরা এখন যাচ্ছি ডক্টর পার্থ প্রতিম পানের কাছে। আহ পার্থ, স্বাগত আজকের এই স্বাগত। বিশেষ অনুষ্ঠানে। ধন্যবাদ। হঠাৎ করে অল্প নোটিশে কয়েক এক 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 ঘন্টা 1 ঘন্টা নোটিশে আহ, এইভাবে সবাইকে পাওয়া, এটা আমার একটা বিরাট উম, প্রাপ্তি। না, একদম এটা যে কথা হচ্ছিল এই আজকের অনুষ্ঠানটা দিনের অনুভব কি? আমাদের জন্য বিরাট প্রাপ্তি। না, না, সে তো আই এম ঠিকই। এই এই আমাদের এই জন্য এই সাধারণ সন্ধ্যে এই সন্ধ্যাটা সাধারণ আমরা মানুষের অন্যভাবে সংখ্যা। কাটাই, ঠিক, ঠিক, অন্যান্য ঠিক। বছর অন্যভাবে কাটাই। হ্যাঁ, এবার তো এবার তো সেই সুযোগটা নেই। তার ফলে তুমি যেটা আয়োজন করেছো, এই আয়োজনে আমরা সবাই মিলে একসাথে হতে পারছি, এটাও একটা হ্যাঁ, আনন্দের ব্যাপার। হ্যাঁ। তোমার তোমার অভিজ্ঞতা এবং আজকের এই সময়ে দাঁড়িয়ে, আজকের এই বিশেষ দিনে, আম, বিধানচন্দ্র রায়ের জন্মদিন এবং মৃত্যুদিন এবং জাতীয় ডক্টরস ডে, আজকের দিনে তোমার অনুভব কি? আহ, আবৃত্তিতে আসছি পরে, তার আগে একটু অনুভব জেনে নিই না প্রথম না না পর্যায়ে। না, হুম। অবশ্যই হুম। অবশ্যই। হুম। এটা তো আজকের দিনের অনুভবে খুব মিশ্র একটা অনুভূতি। কারণ ডাক্তারদের ক্ষেত্রে বা সমস্ত হেলথ ওয়ার্কারদের ক্ষেত্রে, যেটা একটু একটু আগেই আচ্ছা, আমার কথাগুলো কি ইকো হচ্ছে? না, হচ্ছে না, বলো, বলে যাও। স্বাভাবিক আছে, হ্যাঁ। হ্যাঁ, হুম। হুম। তো একটু আগে যেটা বিনায়ক বাবু বললেন, আহ, হুম। তো তাতে আমরা একটা জায়গাতে পেয়ে বললাম যে আমরা যারা সমস্ত হেলথ ওয়ার্কাররা
এবং মানে সাফাই কর্মী সবাইকেই একটা কুর্নিশ জানানোর জায়গায় আমরা আছি, এবং এই কুর্নিশটা কিন্তু নানাভাবেই জানানো হচ্ছে। আহ, উম, এবং কুর্নিশ জানানোর জন্য থালা বাজানো হয়েছে, মোমবাতি ফুল ছেটানো জ্বালানো হয়েছে। হয়েছে, হুম, ফুল ফুল ছেটানো হয়েছে। কিন্তু সত্যি কতটা মানে এই ফ্রন্টলাইন ওয়ার্কাররা সব রকম ভাবে সাপোর্ট পাচ্ছেন, হুম, এটা কিন্তু একটা মানে সবসময় খুব মানে প্রশ্নাতীত ব্যাপারটা নয়। তার জন্যই আমি বললাম মিশ্র অনুভূতি। এবং সর্বত্র একটা সমস্যা আছে। ঠিকই। এবং আজকে যারা যারা প্রতি মুহূর্তে মানে আত্মত্যাগ করছেন, মানে নিজের জীবনটাই তো সবচেয়ে দামি, সেই হুম, জীবন কিন্তু অনেকেই দিয়ে দিয়েছেন, অনেকে দিচ্ছেন। ঠিকই। এবং তাদেরকে আমরা তাদেরকে না, কি আমরা এখানে শহীদ হিসেবে মর্যাদা, একটা ছোট্ট প্রশ্ন শহীদ করবো। হিসেবে মেডিকেল, মর্যাদা তাদের প্রাপ্য? ঠিকই তো, এবং সেই ঠিকই তো। শহীদ হিসেবে মর্যাদা কি তাদের জন্য দেওয়া হচ্ছে? তাদের জন্য কি কোনো মনুমেন্ট বানানো হবে? ঠিকই। খুব জরুরি প্রশ্নের মানে তুমি সূচনা করে দিলে। এখান থেকে একটা বিতর্ক, একটা তার্কিক জায়গায় নিয়ে এসে দাঁড় করিয়ে দিয়েছো এই সময়ে দাঁড়িয়ে। তোমাকে প্রত্যেকদিন মেডিকেল কলেজে যেতে হচ্ছে, যেটা উত্তরবঙ্গে এই মুহূর্তে মেডিকেল কলেজের উপর প্রচুর ভার ছিল একটা সময় অবধি। তারপরে দুটো জায়গায় সেই কোভিড পেশেন্টরা বিভক্ত হয়েছে, সেটা অন্য প্রশ্ন। কিন্তু যখন প্রত্যেক দিনের যাতায়াত, এবং আমরা ডক্টর বিনায়ক দেব বলছিলেন আমরা কে কোভিড কে নন কোভিড এগুলো জানতে পারি না, বুঝতেও পারি না। সেই সময় অন্য চিকিৎসা করতে যারা আসছেন তাদেরকে চিকিৎসা করতে গিয়ে তারা পরবর্তীতে পজিটিভ টেস্ট বা হচ্ছে, তো সেই সময় অনুভূতিগুলো কেমন হয় একজন ডক্টর হিসেবে? পেশেন্ট হিসেবে তাদের পরিবারের লোকজন অন্যরকম অনুভূতি হয়, যেটা ডক্টর অরুন্ধতী বলছিলেন যে যখন আমি দেখছি পেশেন্টকে তখন কিছু মনে হচ্ছে না, কিন্তু ফেরার সময় কোনো একটা অবচেতন জায়গায় হয়তো মনে হয় যে বাড়ির কাউকে সংক্রমিত করলাম না তো। এটা কিন্তু একজন মানুষ তো মানে একটা দিনের শেষে তো ইজ হিউম্যান বিং, সেই জায়গায় গিয়ে কি মনে হয়? সেই জায়গায় মাঝে মাঝে খুব অসহায় মনে হয়। হুম, কারণ এটা এমনই একটা অসুখটা তো খুব ভয়ঙ্কর অসুখ, মানে তীব্রভাবে সংক্রমণ ছড়ায়। অতটা অতটা ভয়ঙ্কর না হলেও, অতটা মানে মারণ ক্ষমতা অত বেশি না থাকলেও, হুম, আহ, তো সামগ্রিকভাবে নিজের পরিবারের জন্য তো একটা মানে চিন্তা সবসময় হয়। এবং হুম, আমরা কখনোই, যেটা প্রথমেই অরুন্ধতী বললেন, যে হুম, আমরা কেউই বলছি না যে আমরা কাজ করব না। হুম, আমরা যে যার জায়গাতে আমরা কাজ করছি যতটা সম্ভব আমাদের প্রত্যেকে, যে হুম, যেখানে আছে, এবং প্রত্যেকটা হেলথ ওয়ার্কার, শুধু ডাক্তাররা না, প্রত্যেকে তাদের কাজটা করছেন। কিন্তু ওটাই ব্যাপার যে আমরা এই কাজের যথেষ্ট পরিবেশ এবং সব সামগ্রিকভাবে সেটা যে কি পাওয়া সম্ভব হচ্ছে? অ্যাডমিনিস্ট্রেটিভ যে সাপোর্ট, হুম, সেটা সর্বত্র যে যথেষ্ট, মানে এটা 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 যদি এডিকুয়েট থাকতো নয়, তাহলে কিন্তু, এটা যদি এডিকুয়েট থাকতো নয়। তাহলে আরেকটু তোমার এই নিশ্চিন্ত ভাবে নিশ্চিন্ত করে এই প্রশ্নটা, আমাদের, তোমার এই আরেকটু প্রশ্নটাকে নিশ্চিন্ত তুমি ভাবে যে আমাদের লোকেরা প্রশ্নটা, কাজ করতো। যেই যেই বিষয়টা উঠিয়ে দিয়েছো, এই সূত্র ধরেই আমি ডক্টর কল্যাণ খানের কাছে যেতে চাই। কারণ ডক্টর কল্যাণ খান অনেকটা ফ্রন্ট লাইনে দাঁড়িয়ে এই মুহূর্তে কাজ করছেন। আমি তার কাছ থেকে শুনে নেব তার অভিমতের কথা, এবং তিনি কি ভাবছেন এই সময় দাঁড়িয়ে। ডক্টর কল্যাণ খান, উম, স্বাগত। ডক্টর খান, স্বাগত আমার প্রণাম অনুষ্ঠানের প্রণাম। সাথে। হ্যাঁ, হ্যাঁ, প্রণাম আপনাকেও। সত্যি আপনাকে শুধু নয়, আপনাদের সকলকে প্রণাম জানিয়ে আজকের এই বিশেষ দিনে শুভ মুহূর্ত বলবো না, আমাদের পৃথিবীর সময় এখন শুভ নয়, গভীরতম অসুখের সময় আমরা দাঁড়িয়ে আছি। জীবনানন্দের ভাষা থেকে অল্প সামান্য একেবারে সংক্রমণের সংখ্যা কিন্তু ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। আমরা হুম, লকডাউন ফেজ অতিক্রম করে, আনলক ওয়ান অতিক্রম করে এখন যে জায়গায় দাঁড়িয়ে পড়েছি, তাতে মানুষের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে মনে হচ্ছে কিছুটা বেপরোয়া ভাব। অন্তত আমার শহরে তো দেখতে পাচ্ছি। সেখানে একদম ফ্রন্টলাইন ওয়ার্কার হিসেবে প্যাথোলজি কাজকর্ম করতে গিয়ে বা অন্যান্য অ্যাডমিনিস্ট্রেটিভ কাজকর্ম করতে গিয়ে কি ধরনের
মানসিক অবস্থা আজকে যে বিশেষ দিনে? একদম নিজের মানসিক অবস্থার কথা জানতে চাইছি, তারপরে সাধারণের কথা। নিজে অ্যাজ এ ডক্টর, অ্যাজ এ হিউম্যান বিইং। একদম এই জায়গাটায় দাঁড়িয়ে যে কথাগুলো শুনছিলাম, প্রত্যেকেই এত সুন্দরভাবে জিনিসটাকে নিজেদের বিষয়টা বর্ণনা করছেন। তো এখানে দাঁড়িয়ে আমি নিজে যেটা একটা উপলব্ধি যেটা হচ্ছে সেটা হচ্ছে যে দেখুন, আজকে ডাক্তারদের সম্বন্ধে অনেক কিছুই বলা হয় যে তাদেরকে তাদের কাছে সেলফলেসনেসটাই অনেক বড় বিষয়, যে জন্য আমি যেটা নিজে মনে করি আর কি, যে জন্য ডাক্তারদের অনেক ক্ষেত্রে সামাজিক দিক থেকে ভগবানের সঙ্গে তুলনা করা হয়। তার কারণ আমি যে স্কুলে পড়েছি, পার্থ সেই স্কুলের ছাত্র, তো সেই স্কুলে একটা কথা ছিল যে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে, যে এবং এটা স্বামী বিবেকানন্দর কথা, যে সেলফ ডিভিনিটি ইজ নাথিং বাট সেলফলেসনেস। নিজের কথা ভুলে গিয়ে আমরা যখন অন্যের কাজ করি সেই সময় সেটা ইট রিচেস আ পয়েন্ট অফ ডিভিনিটি। তো এই কাজটা তো ডাক্তাররা করেই আসছিলেন। আজকে যেটা এর সঙ্গে জুড়ে গেছে সেটা হচ্ছে যে প্রাণ হানির একটা আশঙ্কা, প্রাণহানির আশঙ্কা, এবং সেই প্রাণহানির আশঙ্কাটা শুধু নিজের নয়, যে কথাটা উঠছিল, যেটা ডক্টর দাশগুপ্ত খুব সুন্দর বলেছেন, সেটা হচ্ছে যে প্রাণহানি আমার এবং আমার প্রিয়জনের। এই যে আশঙ্কাটা, কোভিড আবহে যে আশঙ্কা, এই আশঙ্কাটার কারণেই আজকে আমাদেরকে বলা হচ্ছে হয়তো যে ফ্রন্টলাইন ওয়ারিয়ার, সেনানী। মানে এই জিনিসটা বোধহয় একমাত্র একটা পেশাতেই থাকে, সেটা হচ্ছে যে যারা যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করতে যান, এই যে নিজের পেশাগত কারণেই তার প্রাণনাশ হতে পারে। তো ডাক্তারদের কিন্তু এতদিন অবধি এই যে একটা সাংঘাতিক রকম সবার প্রাণনাশ হতে পারে, যে কোনো অবস্থাতেই হয়ে যেতে পারে, সেই জায়গাটা ছিল না। এই জায়গাটা নতুন করে আমরা এই প্যান্ডেমিক বা অতিমারির অবস্থাতে আমরা এই জায়গাটা দেখতে পাচ্ছি, এবং এইটা যেভাবে ডাক্তাররা ওভারকাম করছে, আমার নিজের যেটা মনে হয় সেটা কিন্তু যেভাবে ডাক্তারদেরকে ধরুন একটা অনেকটা জীবনের অনেকটা সময় ধরে প্রিপেয়ার করা হয় এই কাজগুলোর জন্য, সেই কারণে ডাক্তাররা কিন্তু এই মানসিক গঠনটা তাদের প্রথম থেকে থাকে। এবং বিষয়ে আমি একটা কথা বলবো, ডক্টর বিধানচন্দ্র রায়, উনি যখন মেডিকেল কলেজে, কলকাতা মেডিকেল কলেজে প্রথম অ্যাডমিশন নিতে যান, তখন একটা জিনিস দেখে উনি উদ্বুদ্ধ হয়েছিলেন, এবং আমি সত্যি কথা বলতে মানে আমি নিজেকে ভীষণ রকম গর্বিত অনুভব করি যে সেই জিনিসটা আমারও চোখে পড়ে মেডিকেল কলেজে। এবং সেটা হচ্ছে যে ওখানে অ্যানাটমি যে আপনার ডিসেকশন হল আছে, তার বাইরে একটা জায়গাতে একটা কাঠের শিল্ডের উপরে একটা কথা লেখা ছিল। সেই কথাটা ছিল হচ্ছে, হোয়াট এভার ইয়োর হ্যান্ড ফাইন্ডেথ টু ডু, ডু ইট উইথ ইয়োর মাইট। এই কথাটা ডক্টর বিধানচন্দ্র রায়ের লেখাতেও পড়েছি, যে উনি এই কথাটা ওনার চোখে পড়েছিল এবং উনাকে ভীষণ রকম উদ্বুদ্ধ করেছিল। এই ডাক্তারি প্রফেশনে শুধু নয়, উনি তো শুধু ডাক্তার ছিলেন না, তার সঙ্গে তিনি একজন সমাজ সংস্কারক থেকে শুরু করে রাজনীতিবিদ, মুখ্যমন্ত্রী, দ্বিতীয় মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের। এই জায়গাটা বোধহয় উনাকে সেই জোরটা দিয়েছিল, এবং আজকে প্রত্যেক ডাক্তারকে তার নিজের যে ট্রেনিং এর পিরিয়ড, সেটার মধ্যে এটা বুঝিয়ে দেওয়া হয় যে হোয়াট এভার ইয়োর হ্যান্ড ফাইন্ডেথ টু ডু, ডু ইট উইথ ইয়োর মাইট। আজকে ডাক্তাররা, শুধু ডাক্তার কেন বলবো, স্বাস্থ্যকর্মী সকলে এই কাজটা করছেন বলেই সমাজে এখনো অবধি কোভিড থেকে এত মানুষ তারা প্রতিনিয়ত সুস্থ হয়ে উঠছেন, এবং আগামী দিনে আমরা এই কোভিডকে নিয়ে যদি বাঁচতেও হয় তাহলে অনেক ভালো অবস্থায় থাকবো। তবে একটা ছোট্ট কথা এখানে বলি, সেটা হচ্ছে যে কিছু জিনিস কিন্তু আমাদেরকে মিসগাইড করছে, যেরকম পার্থ বলল, ডক্টর পান যেরকম বললেন, সেই রকম আমি একটা কথা, যেমন প্রথম থেকে সামাজিক দূরত্ব, এই কথাটার সঙ্গে আমি একেবারে একমত ছিলাম না, শারীরিক দূরত্ব, সেই রকমই নিউ নর্মাল বলে একটা কথা বলা হচ্ছে, যেটার সঙ্গে আমি সম্পূর্ণভাবে এটার সঙ্গে একমত হতে পারছি না। তার সবচেয়ে বড় কারণ হচ্ছে এটা কোনোভাবেই নর্মাল হতে পারে না, ওল্ড হোক নিউ হোক। যেখানে একজন মধ্যবিত্ত তিনি আগামী দিনে গরিব হতে চলেছেন, যেখানে আমি নিজের প্রিয়জনকে যে কোনো মুহূর্তে হারাতে পারি, যেখানে আমার ছেলে মেয়ে, আমার
ছাত্ররা আসতে পারছেন না স্কুলে এবং কলেজে, এটা নর্মাল আর কোনোভাবে হতে পারে না, নিউ নর্মাল, এটা নিউ নর্মাল হোক ওল্ড নর্মাল হোক, এটা নর্মাল হতে পারে না। এই কথাটা বলে আমাদেরকে বোধহয় একটু বিভ্রান্ত করা হচ্ছে। আমরা কিছুটা হলেও আমাদের যে করণীয় গুলো সেগুলো না করে আমরা ভাবছি যে হয়তো আমরা জিনিসটা পেরিয়ে এসেছি, যে কথাটা আমরা আলোচনা হচ্ছিল যে আনলক পিরিয়ডে চলে এসেছি। আমাদের সূচনা পর্বে আমি 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 এখানে একটুখানি, যেহেতু আন্তরিক আলোচনা হচ্ছে, সূচনা পর্বে যেটা আমরা দেখেছিলাম মানে সরকারি তরফ থেকে যতটা যেভাবে শুরু হয়েছিল, এখন কি মনে হচ্ছে যে সব দিক দিয়ে কিছুটা ঢিলে ঢালা ব্যাপার, সে রাষ্ট্রগত দিক দিয়ে হোক, রাজ্যগত দিক দিয়ে হোক? সরকারি তরফে নিষ্ঠার বিষয়ে কোনো অসুবিধা আছে বলে আমার মনে হয়। আমরা যেটুকু দেখি দুটো জিনিসের অভাব আছে, যেটা ডক্টর পান যে সুরটা যেটা বেঁধে দিলেন সেখানে দুটো জিনিসের অভাব আছে। একটা হচ্ছে সামাজিক দিক থেকে কোনো না কোনো জায়গায় ডাক্তারদেরকে যেরকম ভাবে যেভাবে তাদের প্রতি আচরণটা যেটা এক্সপেক্টেড ছিল, শুধু তো এখন ডাক্তার নয়, ফ্রন্টলাইন ওয়ারিয়ার বলতে যেটা বলছেন, শুধু এবং আমরা ফ্রন্টলাইনে যেরকম রয়েছি, সারা সমাজ যদি এই যুদ্ধটা না করে তাহলে কিন্তু এটার বিরুদ্ধে আমরা কিছুই করতে পারবো। সারা সমাজ যুদ্ধ করছে, প্রত্যেকে সৈনিক, কিন্তু আমরা হয়তো একটু ফ্রন্টলাইনে আছি। এই জায়গাটাতে সমাজকে ফ্রন্টলাইনে যারা রয়েছে তাদের প্রতি যে আচরণ, সেটা যেন একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে থাকে, সেখানে যেন কোনো রকম ভাবে বৈষম্য বা কোনো রকম ভাবে অবাঞ্ছিত কিছু না হয়। এই জিনিসটা এখনো ঘটে চলেছে। আমরা আমাদের টেকনিশিয়ান থেকে শুরু করে অনেকের সঙ্গে এটা হতে দেখেছি, যদিও এখন অনেকাংশে কমেছে। এবং যে জায়গাটা সরকার বা অ্যাডমিনিস্ট্রেশনের তরফে আমার নিজের ব্যক্তিগতভাবে যেটা মনে হয়, সেটা হচ্ছে নিষ্ঠার অভাব কোনো জায়গাতে নেই, আতঙ্ক এবং হেল্পলেসনেস, অসহায়তার একটা জায়গা আছে, তার সঙ্গে সমন্বয়ের অভাব কিন্তু প্রচন্ড রকম রয়েছে। আজকে ধরুন এটা শুধু স্বাস্থ্যের বিষয় নয়, কোভিড-19 এর সঙ্গে যে লড়াইটা, এটা শুধু স্বাস্থ্য দপ্তর পারবে না, শুধু ডাক্তার পারবেন না। আজকে যদি অ্যাম্বুলেন্স পেশেন্ট না পায়, আজকে পেশেন্টের মানে মারা গেছেন, তার রিপোর্ট আসছে না, তার জন্য যে অসুবিধাগুলো হচ্ছে, সেই জায়গাটা কিন্তু শুধু স্বাস্থ্য দপ্তর দেখলে হবে না। অন্যান্য জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে অন্যান্য যে সরকারি ব্যবস্থা, তাদের সমন্বয়টা যদি না থাকে তাহলে কিন্তু এই লড়াইয়ে আমরা অনেক বেশি দুর্বল হব। আমরা প্রাথমিক প্রতিক্রিয়া জানলাম। আমি ডক্টর জয়দীপ দি অপেক্ষা করছেন এই শহরের নিউরো ফিজিশিয়ান, তার সঙ্গে কথা বলবো রুদ্রাক্ষ সুপার স্পেশালিটি কেয়ারের পক্ষ থেকে। ডক্টর জয়দীপকে স্বাগত জানাচ্ছি আমার আজকের এই অনুষ্ঠানে। শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা, এই যে একটা সুর বাধা ইতিমধ্যে হয়ে গেছে, আজকে একটা বিশেষ দিন, বিশেষ শুভ দিন বলা হয় প্রত্যেক বছর এই দিনটাকে একটি জাতীয় ডক্টর দিবস হিসেবে যেহেতু পালন করা হয়, স্বাভাবিকভাবে ডক্টরদের জীবনে এবং সাধারণ মানুষ তাদের জীবন যাপনের ক্ষেত্রে যেহেতু ডক্টরদেরকে জড়িয়ে রয়েছেন সামান্য অসুখ বিসুখ থেকে সমস্ত ক্ষেত্রে, স্বাভাবিকভাবে আজকের দিনটি অত্যন্ত তাদের পক্ষে আনন্দের, সাধারণ মানুষের পক্ষেও আনন্দের, এবং আমাদের বিশেষ করে রাজ্যবাসীর পক্ষে অত্যন্ত গর্বের, কারণ আমাদের রাজ্যের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ছিলেন ডক্টর বিধানচন্দ্র রায় এবং ভারতবর্ষের একজন বিশিষ্ট চিকিৎসক ছিলেন তিনি। তার এই জন্মদিনের এবং মৃত্যুদিনের দিনে দাঁড়িয়ে ব্যক্তিগত অভিমত কি আজকের সময়ের প্রেক্ষিতে, একদম অনুভব, তারপরে আমরা গান শুনবো, কিন্তু আজকের অনুভবটাকে জেনে নিই। একদম প্রথম আমার আগে প্রত্যেকে খুব ভালো বলে গেছেন। ডক্টর দেব বলেছেন যে কোভিড ছাড়াও অন্যান্য পেশেন্ট আছে, সেই ব্যাপারটা একটা দেখার বিষয়। ডক্টর পান বলেছেন যে মিশ্রিত রিয়াকশন, মিশ্রিত ডাক্তারদের প্রতি মানুষের অ্যাটিটিউড, এবং ডক্টর খান সমস্ত ব্যাপারটাকে যথেষ্টই বিস্তারিত ভাবে ইয়ে করেছেন যে মানুষকে কিভাবে দেখা উচিত। আমি শুধু খুব শর্টে একটা কথা খুব গুরুত্বপূর্ণভাবে বলতে চাই যে ডাক্তাররা আপনাদেরই ভাই বোন, আপনাদেরই ফ্যামিলি থেকে বের হওয়া, এই যে সব সময় প্রত্যেকটি মুহূর্তে যে কোনো সমস্যা হলে ডাক্তার মানে টার্গেট ডাক্তারদের হয়ে যায়, সেই জায়গাটা একটু ভাববেন। কারণ 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 আমাদের প্রয়োজন ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা, গভর্নমেন্টের প্রয়োজন ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা বেটার। আজকে কোভিড আমাদেরকে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে
যে আমাদেরকে আরো অনেক বেটার ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে। হেলথ সেক্টরকে গভর্নমেন্টের, সেন্ট্রাল স্টেট গভর্নমেন্ট আরো 1%, লেস দেন 1% জিডিপি এখানে ইনভলভ। এর থেকে হেলথে আরো অনেকটাই বেশি ইনভেস্টমেন্ট বা ইনভলভমেন্ট করা দরকার, উচিত। যাতে করা উচিত। কারণ শুধু ডাক্তার একা কিছু করতে পারছে না, কিন্তু ইনফ্রাস্ট্রাকচার সমস্ত টোটাল ব্যাপারটা যাতে ভবিষ্যতে আজকের মতো মহামারী বা যে কোনো ধরনের পরিস্থিতি এরকম যদি হয়, আমরা যাতে সেটাকে বেটার অ্যাড্রেস করতে পারি ডাক্তাররা। কারণ ডাক্তাররা শুধু চিকিৎসা করেন, বাকি ইনফ্রাস্ট্রাকচার, ভেন্টিলেটর সমস্ত কিছু একটা ডাক্তারদের ব্যাপার নয়। হসপিটালে অ্যাডমিশন, প্রাইভেট সেক্টরের হসপিটালে অ্যাডমিশন, গভর্নমেন্ট হাসপাতালগুলোতে প্রপার সুবিধা না থাকা, এটা ডাক্তারদের তৈরি নয়, এটা হচ্ছে গভর্নমেন্টের এবং সমস্ত আমাদের মানে সিস্টেমকেই একটুখানি আরো, হেলথ সেক্টরকে আরো ইম্পর্টেন্স বেশি দিতে হবে। সাধারণ স্বাস্থ্যে আরো কতটা গভর্নমেন্টের ক্ষেত্রে বিনিয়োগ দরকার? আমাদেরকে কোভিড-19 চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে সাধারণ স্বাস্থ্য ব্যবস্থা আরেকদিকে কর্পোরেট স্বাস্থ্য ব্যবস্থা, এই দুইয়ের যে একটা পাল্লা চলছে, সেক্ষেত্রে কর্পোরেট স্বাস্থ্য ব্যবস্থা কিন্তু এক এক সময় দেখা যাচ্ছে মানুষ দিশেহারা, কোথায় যাবে সে। আজকের সময় দাঁড়িয়ে সাধারণ স্বাস্থ্যে কতটা বিনিয়োগ দরকার, সেটা একদম সরাসরি প্রশ্ন যাচ্ছি। একটা খুব ইম্পর্টেন্ট কথা বলছে। আজকে ডক্টর খান প্রচুর ভালো ভালো উনি অ্যাওয়ারনেস অ্যাক্টিভিটি করেছেন, রিসেন্ট আমি দেখতে পেয়েছি। ঠিক আমরা সকলেই দেখেছি, খুব ভালো অ্যাওয়ারনেস করেছেন। কিন্তু আজকে আমরা এখনো লাকি যে আমাদের এখনো হসপিটালগুলো ওভারওয়েলমলি ভর্তি হয়ে যায়নি। যদি একটু, আর যদি আরো 100-200 পেশেন্ট কোভিডের থেকে যদি আমাদের সিরিয়াস পেশেন্ট তৈরি হয়, তাহলে আমাদের তাদের রাখার জায়গা নেই, চিকিৎসা করার জায়গা নেই, পয়সা দিয়ে বা পয়সা না দিয়ে। এটা একটা বিশাল বড় জায়গা, যেটা আমার মনে হয় বোথ সেন্ট্রাল আর স্টেট গভর্নমেন্টের জন্য আই ওপেনার। আর আমি মনে করি তারা নিশ্চয়ই, সেন্ট্রাল স্টেট গভর্নমেন্ট নিশ্চয়ই এটাকে এই কোভিডের পর থেকে, কোভিড একটা বিশাল বড় আই ওপেনার। হেলথ সেক্টরে লেস দ্যান 1% জিডিপি ইনভেস্টমেন্ট হবে না, হেলথ সেক্টরকে স্ট্রং করতে হবে। স্বাস্থ্যই সম্পদ। আপনি লাস্ট কথা আমি একটা বলি, একটা কথা আগেও বলেছি, বিধানচন্দ্র রায়, ডাক্তাররাই হেলথ সেক্টর নয়, ডাক্তাররা হেলথ মানে সমস্তটা নয়, কিন্তু ইনফ্রাস্ট্রাকচার সমস্ত কিছু মিলিয়ে হয়। ডাক্তারদেরই শুধু টার্গেট করা উচিত নয় সমাজে, এবং প্রত্যেক ডাক্তার হয়েছেন কিছু একটা সমাজ সেবা করবেন বলেই কোথাও একটা জায়গায় তাদের সেই ডাক্তারি পড়ার এত বছর ধরে, 15 বছর 20 বছর ধরে ডাক্তার হওয়ার জন্য ওরা পড়াশোনা করছে। যাই হোক, আজকের দিনটা যে জন্য বিশাল ইম্পর্টেন্ট দিন। বিধানচন্দ্র রায় বলেছিলেন, মাই ডিয়ার ফ্রেন্ডস, মানে ডাক্তারদের প্রতি বলেছিলেন, আজকে আমরা বলছি, আজকে 2020-তে ওয়ারিয়ার্স, বিধানচন্দ্র রায় বলে গেছিলেন, ইউ আর সোলজার্স ইন দ্য ব্যাটল অফ ফ্রিডম, ইউ আর সোলজার্স ইন দ্য ব্যাটল অফ ফ্রিডম ফ্রম ওয়ান্ট, ইউ আর সোলজার্স ইন দ্য ব্যাটল অফ ফ্রিডম ফ্রম ফিয়ার, you are soldiers in the battle of fear from ignorance, fear from frustration, and also freedom from helplessness. এটা শুধু চিকিৎসা নয় না, ডাক্তারদের কাজ শুধু চিকিৎসা, ডাক্তারদের কাজ প্রচন্ড শুধু প্রসারী। একজন পেশেন্ট যখন আসে, প্রচুর চিরকাল ছিল, আছে এবং থাকবে। সময়ের সঙ্গে কমার্শিয়ালাইজেশন হয়ে যাওয়ার জন্য ডাক্তারদের প্রতি মানুষের কোথাও একটা রেসপেক্ট মানে হয়েছে, মানে চলছে বিকজ অফ কর্পোরেটাইজেশন। আমি বলবো, কেন সেন্ট্রাল অ্যান্ড স্টেট গভর্নমেন্ট কেন হেলথকে আরো প্রায়োরিটাইজ করে এই কমার্শিয়ালাইজেশনকে বাইরে বের করে প্রত্যেক সিটিজেনকে হেলথ প্রোভাইড করার গ্যারান্টি আমরা দেব না আমাদের দেশে? ঠিক, খুব ভালো জায়গা শেষ হলো। আমরা আবার পরবর্তীতে বিধানটা বলে গেছিলেন, বাই ডিন্ট অফ হার্ড ওয়ার্ক ফর দ্য কান্ট্রি rendered in a spirit of selfless service, may you reach, ডাক্তারদের প্রতি বলেছিলেন, may you reach ahead with hope and courage বলেছিলেন বিধানচন্দ্র রায়। বাহ, আমরা খুব তাড়াতাড়ি ফিরছি গান শোনার জন্য, কিন্তু তার আগে আমরা দেখিনি কারা কারা মতামত দিয়েছেন, কারণ প্রত্যেকের মতামত আজকের দিনে ডাক্তারদের জন্য এবং আমাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা দ্রুত দেখে নিচ্ছি, মতামতগুলো পড়ে নিচ্ছি, কমেন্টস গুলো একবার দেখে নিচ্ছি। প্রসেনজিৎ মিত্র বলছেন, আছি দাদা। এরপরে আর্য মিত্রের কথা ইতিমধ্যে বলেছি। এগুলো পড়া হয়েছে। নতুন কমেন্টসে যাই।
হ্যাঁ, অপরাজিতা ভট্টাচার্য বলছেন হ্যাপি ডক্টরস ডে টু অল অফ ইউ। প্রিয়াঙ্কা দাস বলছেন এক্সেলেন্ট। শুভশ্রী নন্দী আমেরিকা থেকে বলছেন বাহ খুব ভালো। কিরণ ঘোষ বলছেন সকল ডাক্তারবাবুকে শ্রদ্ধা সম্মান কুর্নিশ জানাই, আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন, আপনারা থাকলে আমরা ভালো থাকতে পারবো। সুবীর বাবু স্যারকে ধন্যবাদ জানাই, খুব সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করেছেন, হ্যাপি ডক্টরস ডে। আর্য মিত্রা আমি বলেছি ওর সম্পর্কে, ও ফ্রন্ট লাইনে কাজ করছে, লিখেছে ধন্যবাদ সুবিদ্যা, আপনার ভাবনাকে অভিনন্দন, ভালো লাগছে খুব, জাস্ট ডিউটি থেকে ফিরেছি আর প্রতিদিনই ডক্টরস এবং নার্স অল দ্য হেলথ কেয়ার ওয়ার্কার্স অ্যাজ এ হোল টিম সার্ভিস প্রোভাইড করে চলেছি, সো এ বিগ ক্ল্যাপ টু অল অফ দেম ফ্রম মাই সাইড। তোমাকে অনেক অনেক অভিনন্দন আর্য মিত্রা, কারণ তুমি একজন ফ্রন্টলাইন মানে সোলজার হিসেবে কাজ করছো। মধুচন্দ্রা তরফদার একজন আবৃত্তি শিল্পী, তিনি লিখছেন আমাদের কুর্নিশ আপনাদের সবাইকে জানাচ্ছেন। উপাসনা বিষ্ণু একজন সঙ্গীত শিল্পী লিখছেন হ্যাপি ডক্টরস ডে। সুপ্রিয় চৌধুরী দেখছেন, লিপি রায় দেখছেন, চন্দ্রিমা সিংহ লিখেছেন হ্যাপি ডক্টরস ডে। আমার বাপিও একজন ডাক্তার, ওনার বাবার কথা বলেছেন। সুবীর পাল বলছেন নকশালবাড়ি থেকে খুব ভালো উদ্যোগ তোমার, ধন্যবাদ তোমাকে। ডক্টর বিনায়ক দেবের কথাটা ভালো লাগলো, সত্যি একটা হেলথ ওয়ার্কার ডে হিসেবে পালন হওয়া উচিত আজকের দিনে। আমরা আর্য মিত্রার কথা এর আগেও পড়েছি। ডক্টর পার্থপ্রতিম বাবু, ইউ আর দ্য অ্যাবসলিউটলি কারেক্ট, পিপি সাপ্লাই নেই, আরো অনেক রকম কঠিন পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে আমাদের, ঠিকই। চন্দ্রিকা কলকাতা থেকে লিখছে, ও একজন আবৃত্তি শিল্পী, খুব ভালো প্রয়াস এটা আজ ডক্টরস ডেতে, ভীষণ রকম সত্যি কথা। সঞ্জয় চক্রবর্তী বলছেন বিশ্ববিদ্যালয় থেকে ভীষণ সময়োপযোগী অনুষ্ঠান, এসব আলোচনা শুনে সকলেই সমৃদ্ধ হলাম, ডাক্তারবাবুদের আমাদের অভিনন্দন। অরিন্দম ব্যানার্জি বলছেন we are enriched with you, Dr. Kalyan Khan. Valuable comments. Thanks, sir. Go ahead, অরিন্দম ব্যানার্জি। এবং দীপা সমাতে বলছেন খুব ভালো। অরিন্দম মিত্র বলছেন খুব ভালো উদ্যোগ। সুমিতা বলছেন ও একজন আবৃত্তি শিল্পী, হ্যাপি ডক্টরস ডে। অমর সাহা বলছেন সম্প্রতি স্বাস্থ্য শিক্ষা স্বাস্থ্য পরিষেবা দ্রুত বেসরকারির হাতে তুলে দেওয়া হচ্ছে বর্তমানের পরিস্থিতিতে, এই বিষয়ে ডাক্তারবাবুদের অভিমত কি? ডাক্তারবাবু তাদের অভিমত ইতিমধ্যে জানিয়ে দিয়েছে, হয়তো এই অভিমতের আগেই লেখা হয়েছিল কমেন্টসটি। আমরা দ্রুত পড়ে নিলাম। আমরা এবার সবাইকে একটু একসঙ্গে চাইছি, আমরা একটু দেখে নিচ্ছি যে এই মুহূর্তে আমি ডক্টর অরুন্ধতির কাছে আরেকবার যাব প্রথমে, যে হ্যাঁ ডক্টর অরুন্ধতির কাছে যাচ্ছি, যে একদম খুব মানে স্পেসিফিক্যালি যদি বলতে হয় যে আজকের সময় নিরিখে, আজকের সময় দাঁড়িয়ে এই যে মনের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব কখনো হচ্ছে, কখনো মনে হচ্ছে সত্যি সত্যি যে আমরা কাজ করতে করতে যতটা পাওয়া উচিত ছিল সাপোর্ট, সেটা হয়তো পেয়ে উঠছি না। কিন্তু আজকে যখন মৃত্যু বাড়ছে, আজকে যখন সংক্রমণ বাড়ছে, তখন আজকের এই বিশেষ দিনে ডাক্তারদের কিভাবে আরো নিজেকে প্রোটেক্ট রাখা উচিত এবং সমাজের প্রতি দায়বদ্ধতার ক্ষেত্রে তারা কিভাবে আরেকটু এগিয়ে যেতে পারে, সেই অনুভূতির জায়গা থেকে একটু শুনতে চাই। আমার মনে হয় সকলেই এই নিয়ে অনেক কথা বলেছেন, আমাদের প্রত্যেক এরিয়া থেকে আমরা শুনলাম, এবং দেখছেন যে সকলেরই মনোভাবটা মোটামুটি তো একই রকম। আমরা কেউ পিছিয়ে যাচ্ছি না, আমরা সকলেই লড়বো, এই লড়াইটা সকলের। আর যেমন ডক্টর দেব বললেন, যেটা শুধু ডক্টর নয়, প্রত্যেক হেলথ কেয়ার ওয়ার্কারের। তবে এটা ডেফিনেট যে একটা যুদ্ধে যেতে গেলে কিছু সামগ্রী দরকার পড়ে, সেই সামগ্রীর দরকার, একটা মনোবলের দরকার পড়ে, সেই মেন্টাল স্ট্রেংথটা দেওয়ার জন্য একটা সোসাইটির পাশে দাঁড়ানো অন্তত দরকার। আমরা জানি যে আমরা একটা দিন আজকে ডক্টরস ডে সেলিব্রেট করছি, হাজার হাজার আমরা উইশেস পাচ্ছি, কখনো একটা থালা বাজানো হচ্ছে, কখনো ক্যান্ডেল জ্বালানো হচ্ছে, কিন্তু একই সমাজে আবার ডক্টরদেরকে অনেক সময় ঘরে ঢুকতে দেওয়া হচ্ছে না, নার্সদেরকে ঘর থেকে বের করে দেওয়া হচ্ছে, ওদেরকে সেটাও তো করা হচ্ছে। কেন হচ্ছে এটা কেন হচ্ছে? এটা কি সোসাইটি আমরা ঠিক সেভাবে সচেতন নই বলে, নাকি একদম আতঙ্ক বা ভয় থেকে? এটা কেন? এটা তো আনওয়ান্টেড সিচুয়েশন, একটা সাংঘাতিক একটা আনওয়ান্টেড সিচুয়েশন। তারাও তো একটা সমাজের অঙ্গ, তারাও তো বাজার করবে, খাবে, তারাও তো ঘরে ফিরবে, তাদেরও তো আত্মীয় স্বজন পরিজন রয়েছে। এটা কেন হচ্ছে? সেটা কি সেই অ্যাওয়ারনেসটা কে করবেন? সেই সমাজের প্রতি সেই অ্যাওয়ারনেসের অভাবে, অ্যাওয়ারনেসের তো দেখুন সুবিধা, চারদিকে তো যথেষ্ট অ্যাওয়ারনেস, মানে সেটা সোশ্যাল মিডিয়াতে হোক, হোয়াটসঅ্যাপে হোক, মোটামুটি আমরা রোজই তো অ্যাওয়ারনেসের দেখছি। কিন্তু প্রবলেমটা এটা হচ্ছে যে যারা এটা করছেন
তারা বোধহয় ভাবছেন যে আমার সাথে হবে না, আমার বাড়িতে রোগটা আসবে না, আমি এটাকে দূর থেকে দূরে রাখছি। কিন্তু এতদিনে যদি তারা না বুঝেছেন যে এটা তো মানে কোথাও প্রাইম মিনিস্টার কেউ ছাড়ছে না, কোথাও কোনো মিনিস্টার কেউ ছাড়ছে না, বড় বড় অ্যাক্টর কেউ ছাড়ছে না, আবার স্লামসেও চলে যাচ্ছে, তো এটা কোনো মানে সেভাবে তো কেউ আটকে রাখতে পারছেন না। তো সেই জন্য প্রত্যেকের মনে রাখা উচিত যে কালকে আমিও পেশেন্ট হতে পারি, কালকে আমার বাড়ির লোকেরও আশেপাশের মানুষদের দরকার পড়তে পারে। এবং সেই রিয়েলাইজেশনটা যদি হয়, তাহলে কাউকে, যে একজন কোভিড পেশেন্ট এবং তার ফ্যামিলিকেও, বা একজন হেলথ কেয়ার ওয়ার্কার বা তার ফ্যামিলিকেও কেউ সেগ্রিগেট করার কথা ভাববে না। এই আমরা শুনছি, কিন্তু এই কথাগুলো আমরা রোজ শুনছি, পেপারে মানে পড়ছি, হোয়াটসঅ্যাপে দেখছি, কিন্তু করার সময় একটা সেকশন অনেকে খুব ভালো করেই করছেন মেনটেন। আমরা এটাও দেখেছি যে ডাক্তাররা ডিউটি থেকে ফিরে গেছেন, তাদেরকে স্বাগত জানানো হয়েছে, বা আমরা এরকমও দেখেছি যে পেশেন্ট তিনি যখন হসপিটালে ভর্তি, তার ফ্যামিলি মেম্বার্সকে কিন্তু সাপোর্ট দেওয়া হয়েছে, বিভিন্নভাবে তারা সাপোর্ট দেওয়া, সেটাও দেখেছি। কিন্তু অন্য দিকটা আমরা দেখছি, তাতে কি হবে, যারা ফাইট করছে তাদের ফাইট করার যেটা শক্তি, ভেতর থেকে যেটা শক্তি, যেটা ইচ্ছে, সেই ইচ্ছেটা কিন্তু কমে যাবে। আজকে যদি আমি আজকে ভাবি যে আমি আজকে যদি পজিটিভ হয়ে যায়, আমার ফ্যামিলি সাফার করবে, তাহলে আমি আরেকটু পিছিয়ে যাব, আমি আরো কয়েকটা পেশেন্ট দেখতে একটু মানে আমি পিছিয়ে যাব। তো আপনারা কেউ চান না যে ডাক্তাররা পিছিয়ে যাক, বা হেলথ কেয়ার ওয়ার্কার্স, নার্সেসরা, যারা ক্লিনার্স, তারা কেউ পিছিয়ে যাক। তাহলে তাদেরকে সাপোর্টটা তো দিতেই হবে, সাপোর্ট না দিলে তারা কাজটা করবে কি করে? আমাদের সঙ্গে এই মুহূর্তে বাংলাদেশ থেকে অনেকে দেখছেন, কিন্তু বাংলাদেশেও আমরা যে খবর পাচ্ছি, কালকেও কথা হচ্ছিল, তাতে আমরা দেখেছি যে সেখানে মৃত্যুর হারটা অনেক বেশি, এবং ডাক্তাররা খুব এফেক্টেড হচ্ছেন, মারা যাচ্ছেন। হয়তো আমাদের দেশে ততটা নয়, তবুও মৃত্যু ঘটেছে। তো এই যে মৃত্যু হচ্ছে, ডাক্তাররা চিকিৎসা করতে গিয়ে মারা যাচ্ছেন, সেক্ষেত্রে কি কোথাও একটা দোলাচল মনের মধ্যে বা ডিলাইমার সম্মুখীন হচ্ছেন না তারা? এবং বড় মানে তারা নামকরা ডাক্তার শহরের, তারাও আলটিমেটলি এফেক্টেড হলেন এবং মারা গেলেন। হয়তো অ্যাসিম্পটোমেটিক আজকে যে ইনফেক্টেড হচ্ছে, তার ফলে অনেকে হয়তো সেভাবে আক্রান্ত হচ্ছে না, কিন্তু যিনি হচ্ছেন তিনি কিন্তু সাংঘাতিকভাবেই আক্রান্ত হচ্ছেন। এটা একটা প্রশ্ন। এবং পরবর্তী প্রশ্ন, যে আজকের ডাক্তার দিবস, আগামী বছরের ডাক্তার দিবসকে আমরা কিভাবে দেখতে চাই, মানে কোন স্বপ্ন আমরা দেখব আগামী বছরের জন্য? সুবিধা, ডাক্তারদের এফেক্ট হওয়ার কথা বলছিলেন, কয়েকদিন আগেই একটা হোয়াটসঅ্যাপে আমরা দেখলাম যে একজন সিনিয়র অ্যানেস্থেসিস্ট তিনি মারা গেছেন। কিন্তু তার কিছুদিন আগেই তিনি আমাদের যেটা লকডাউন পিরিয়ডে সবাই বিভিন্ন গান গেয়ে নাচ করে যেটা প্রোগ্রামস করছিল বা করছিল ব্যাচ ওয়াইজ, খুব সুন্দরভাবে তিনি নাচ করেছিলেন একটা তার ব্যাচের ইয়েতে, এবং তার কিছুদিনের মধ্যেই তিনি আক্রান্ত হয়ে মারা গেছেন। সেটা যখন প্রথমবার দেখেছিলাম, সত্যি খুব ভয় লেগেছে। কারণ এই একদম হেলার হাঁটি একজন মানুষ, এমন নয় অসুস্থ, বয়স্ক, কোনো কোমরবিড ফিচার আছে, কিছু নয়, কিন্তু জাস্ট হ্যাঁ। তো তখন যদি আমরা বলি ভয় লাগেনি, তাহলে মিথ্যে কথা, ভয় লেগেছে। তারপরেও কি আমরা কেউ পেশেন্ট দেখা বন্ধ করেছি? না, আমরা পেশেন্ট দেখছি, সবাই যাচ্ছে, মেডিকেল কলেজ সব জায়গায় সবাই যাচ্ছে। ভয় যেমন সবার মনে আছে, তেমনি আমাদের মনে আছে, বাট আমাদের এগিয়ে যেতেই হবে, নাহলে কে ফাইট করবে? যে ফাইটটা যার লড়ার, তাকে তো লড়তেই হবে। জাস্ট যেটা একটু আগেই বললাম, সাপোর্ট সিস্টেমটা যদি স্ট্রং হয়, তাহলে যুদ্ধটা জয় করার চান্স অনেক বেশি। আর ওয়ারিয়ার্সরাই যদি উইক হয়ে যায়, তাহলে সে যুদ্ধ জয় হবে কি করে? সাপোর্ট সিস্টেম কতটা কম বলে মনে হচ্ছে এই মুহূর্তে? সবার মুখেই কিন্তু সেটা উঠে এসছে যে সাপোর্ট সিস্টেম যতটা পাওয়া উচিত ছিল। আর্যমিতটা এই মুহূর্তে ডিউটি থেকে ফিরে এসে লিখেছে যে একদম তাই, যে সাপোর্ট সিস্টেম যতটা পাওয়া উচিত আমরা পাচ্ছি না। সেক্ষেত্রে সরকারের কাছে, দেশের কাছে একজন ডক্টর হিসেবে কি আরতি, কি আকুতি, কি চাওয়া, কি আমরা চাইতে পারি একজন সাধারণ মানুষ হিসেবে? ডাক্তাররাও তো সাধারণ মানুষই দিনের শেষে, কোথাও না কোথাও। যা চাওয়া সেটা দুটো ভাগে, একটা হলো ইমিডিয়েট, আর একটা হচ্ছে সাবসিকুয়েন্টলি। ইমিডিয়েট যেটা, যারা ফাইট করছেন তাদেরকে যেন অ্যাডিকুয়েট গিয়ার্স, পিপি, আমরা জানি যা যা দরকার সেরকম যেন প্রোভাইড করা হয়, সেটা হচ্ছে গভর্নমেন্টের দিক থেকে। সাপোর্ট সিস্টেম, সোসাইটির দিক থেকে যে সাপোর্টের কথা আমরা বললাম, সেই সাপোর্টটা, বা ধরুন একজন ডক্টর তিনি ডিউটি করছেন, ডিউটি থেকে ফিরে গিয়ে তার মানে 7 days ডিউটি করছেন, 7 days বাকি সময়টা তিনি যেন একটা হেলদি এনভায়রনমেন্টে থাকতে পারেন, যেখানে থাকছেন সেটা ক্লিন হোক, সেটা পরিষ্কার হবে, একটা নর্মাল সার্কামস্টান্সে যেন থাকতে হবে, সবকিছু একটা ঠিকঠাক ভাবে যেন করা যায়। যাদের যেটা কাজ করার, যেখানে যা প্রোভাইড করা, সেটা যেন প্রোভাইড করা হয়, অতটুকুই তো চাওয়া। সাবসিকুয়েন্টলি অবভিয়াসলি আমরা যেটা সকলেই বলছি, যে হেলথকে আরেকটু প্রায়োরিটাইজ করতে হবে। এত কিছু প্রায়োরিটিতে ছিল, তার মধ্যে হেলথ ছিল এতটুকু। আজকে আমাদের কোভিড বুঝিয়ে দিয়ে গেছে যে হেলথই
সবকিছু। সব সেই জন্য সবচেয়ে obviously উপরে এখন সব বন্ধ হয়ে গেছে, পড়াশোনা, চলাফেরা, গান বাজনা সব সব বন্ধ বন্ধ। করে আমরা শুধু কোভিড কোভিড এবং করোনা বলে যাচ্ছি। সো ন্যাচারালি হোপফুলি আমরা কিছু শিখবো সাবসিকুয়েন্টলি। যেদিন কবে আমরা বেরোবো এর থেকে আমরা কেউ জানি না, কিন্তু যেদিন ঠিক। বেরোবো সেদিন আমরা এটা ভুলে যাব না। আমরা যেমন আজকে লকডাউন থেকে আনলক হওয়াতে লকডাউনের কথাগুলো ভুলে গেছি, আমরা মাস্কগুলো সব নিচে পড়ছি, হাত ধোয়ার কথা ঠিক ভুলে ঠিক গেছি, সে কথাই sanitizer ভুলে- বলছিলাম। এক মাসের মধ্যে অনেকটা আমরা সব অনেকটা অনেকটা রিল্যাক্টেন্ট হয়ে যাচ্ছি আমরাই সাধারণ মানুষ একদম হিসেবে। ভুলে গেছি। আপনি রাস্তা দিয়ে গেলে দেখবেন যে 50% মানুষেরই মাস্কটা নিচে বা মাস্ক নেই। মাস্ক নিচে নামানো। যখন একজন সেক্ষেত্রে- পেশেন্ট ছিল শিলিগুড়িতে তখন সবার মুখে মাস্ক ছিল, সবার মুখে মাস্ক ছিল, এখন কারো মুখে নেই। হচ্ছে মেজরিটির মুখে মাস্ক নেই, হাত ধুচ্ছেন না, স্যানিটাইজার ইউজ করছেন। ঠিক। আহ হ্যাঁ, একটু মনে হয় বিঘ্ন ঘটলো ইন্টারনেটের কারণে। তো আচ্ছা, এই কথা সূত্র ধরে আমি ডক্টর কল্যাণ খানের কাছে যাব, কিন্তু তার আগে কি কোনো একটা কবিতা আবৃত্তি শুনতে পারি আমরা? কারণ কারণ আমরা এতক্ষণের আলোচনায় যারা শুনছেন আমাদের সঙ্গে আছেন, তারা সকলেই অনেক মতামত দিচ্ছেন, তাদের মতামতে আমি যাব। তার আগে একটুখানি হালকা করার জন্য পরিবেশকে, যেই কবিতা আমাদেরকে প্রাণিত করে, উৎসাহিত করে, তেমন কিছু। এখানে দুজন খুব প্রমিনেন্ট আবৃত্তিকারের প্রেজেন্সে আবৃত্তি করার মতো যারা দেখছেন তাদের মধ্যে অনেক স্বনামধন্য আবৃত্তিকার রয়েছেন, কলকাতা থেকে, এখান থেকে অনেক। আমি করবো কিনা জানি না, তবে আমি যেটা বলবো সেটা আমার মনে হয় যে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন অনেক বছর আগে আমাদের দেশের জন্য, কিন্তু সেই কবিতাটা প্রত্যেক দিন রেলেভেন্ট, প্রতি বছর ধরে রেলেভেন্ট হয়ে এসেছে এবং আজকে যেন আরো বেশি রেলেভেন্ট। সেজন্য তার কয়েকটা লাইন বলছি আমি। Where the mind is without fear, where the mind is without fear and the head is held high, where knowledge is free, where the world has not been broken up into fragments by narrow domestic walls, where words come out from the depth of truth, where tireless striving stretches its arm towards perfection, where the clear stream of reason has not lost its way into the dreary desert sand of dead habit, where the mind is led forward by thee into ever-widening thought and action, into that heaven of freedom, my Father, let my country awake. ভারতের সেই স্বর্গে কর জাগরিত। আমরা সত্যি সত্যি ভারতবর্ষকে সেই স্বর্গেই জাগরিত করতে চাই। আমি দ্রুত ডক্টর কল্যাণ খানের কাছে আরেকবার চলে যাব, তার কাছ থেকে শুনবো তার অভিজ্ঞতার কথা। কারণ তার ডক্টর জয়দীপ কিছুক্ষণ আগে বলছিলেন যে ডক্টর কল্যাণ খান ইতিমধ্যেই প্রচুর ওয়ার্কশপ, এই ধরনের ওয়ার্কশপ আয়োজন করেছেন বা আয়োজিত হচ্ছে, সেগুলোতে অ্যাওয়ারনেসের প্রোগ্রাম করে বেড়াচ্ছেন। কিন্তু যেখানে ডক্টর অনুতি শেষ করলো, আমি ডক্টর কল্যাণকে এই কথা দিয়ে জিজ্ঞাসা করতে চাই যে আমরা কি সত্যি সত্যি এখন অনেকটা অসচেতন হয়ে পড়েছি? আমাদের সকলেই মাস্ক গলার সামনে নামানো, আমাদের মাথায় কারো ঢাকা নেই, আমাদের হাতে কোনো কিছু স্যানিটাইজার নিতে ভুলে যাচ্ছি, সাবান দিয়ে আগে হয়তো 1 ঘন্টা পর পর ধুতাম, সেটা হয়তো দিনে এখন 2 বার ধুচ্ছি বা ধুচ্ছি না। সেটা আমাদের মধ্যেও দেখা দিচ্ছে কেন? এবং চারদিকে সমস্ত কাজ শুরু হওয়াতে মানুষের সঙ্গে মানুষের যেই ফিজিক্যাল ডিস্টেন্স যেটা আমরা মেনটেন করছিলাম সেটা আর করতে পারছি না। এটা কতটা ভয়াবহ রূপ নিতে পারে আমাদের দেশে, আমাদের রাজ্যে, বা আমাদের এই শহরেও, শিলিগুড়ি শহর একটা মারাত্মক জায়গায় চলে যাচ্ছে ক্রমশ। কি চাওয়া যেতে পারে মানে সরকারের কাছে বা দেশের কাছে আজকের এই বিশেষ দিনে? কি প্রত্যাশা? দেখুন, আমি গর্বিত যে আমরা এমন একটা সমাজে বাস করি যে সমাজ এই ইনফেকশনের সঙ্গে লড়াই কিভাবে করতে হবে, আইসোলেশন কাকে বলে, কোয়ারেন্টাইন কি জিনিস, সেগুলো বহুকাল আগে থেকে, মানে ফ্রম টাইম ইমেমোরিয়াল আমাদের এখানে কিন্তু আছে। যেমন দেখুন, অশৌচের যে বিষয়, সেটা কিন্তু ওই আইসোলেশন বা কোয়ারেন্টাইন পিরিয়ড বলা যেতে পারে। একই সঙ্গে দেখুন, আমি একটা ছোট্ট, মানে পুরো বিষয়টার মধ্যে না গিয়ে, যে
ধরুন অশৌচ যখন রাখা হয়, যখন অপঘাতে মৃত্যু হতো, সেই সময়তে বলা হতো যে 3 দিনে অশৌচ শেষ। কারণ আমি কারণটা জানি যে কেন মারা গেছে। বাকি সমস্ত কারণকে ইনফেকশনের জন্য ধরে নিয়ে সেখানে ইনকিউবেশন পিরিয়ড একটা, যেটা ইউজুয়ালি 14 to 21 ডেজ, সেইভাবে রাখা হয়েছিল। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলছি যে যারা এই বিষয়টা জানতেন এবং জানেন আজকের দিনে, তারা কিন্তু এটা বুঝতে পারবেন যে এই জিনিসটা দিয়ে মধ্যে দিয়ে আমরা যে যাব, এটা আগে থেকেই ঠিক ছিল। কেন বলছি? যে কোনো মারণ রোগ, এনি ফেটাল ডিজিজ, স্পেশালি প্যান্ডেমিক, তো অবশ্যই প্যান্ডেমিকের আমাদের এক্সপিরিয়েন্স কম, কিন্তু যে কোনো মারণ রোগের ক্ষেত্রে 4টে স্টেজ হয়, একদম 4টে। প্রথম দেখুন, আমরাও এর মধ্যে দিয়ে পেরিয়ে এসেছি 2টো স্টেজ অ্যাটলিস্ট। সেটা হচ্ছে, প্রথম হয় একটা ডিনায়াল, মানে হচ্ছে যে বিশ্বাস করতে ইচ্ছে করে না, ও বাবা এরকম হয় নাকি, এরকম হয় নাকি, ইটালি এত বড় একটা হেলথ সিস্টেম নিয়ে তারা কোপ করতে পারছে না, এটা হয় নাকি, এরকম হতে পারে না। লকডাউন, তাও আবার দিনের পর দিন, এটা সম্ভব না, হয় না। স্কুল 6 মাস বন্ধ, এই বিষয়গুলো একটা ডিনায়াল আসে। ডিনায়াল স্টেজ ভেবে দেখুন, প্রত্যেকে যদি আমরা ভাবি, এই ডিনায়াল স্টেজ আমাদের মধ্যেও ছিল। পরে যেটা আসে সেটা হচ্ছে ফিয়ার, এবং সেটা এক্সট্রিম ফিয়ার, আতঙ্ক, মৃত্যুর জন্য, মানে প্রাণনাশের আতঙ্ক। সেই আতঙ্কটাও আমরা খানিকটা কাটিয়ে উঠেছি। এবং তৃতীয় যে স্টেজটা, সেটাকে বলে যে স্টেজ অফ হিস্টোরিক্যাল রিয়াকশন। হিস্টোরিক্যাল রিয়াকশন বলতে কি বুঝি না, ইনঅ্যাপ্রোপ্রিয়েট রিয়াকশন। ইনঅ্যাপ্রোপ্রিয়েটনেসটা দুদিকেই হতে পারে, আইদার সেটা কমের দিকে কিংবা বেশির দিকে। আমরা যে জিনিসটা আলোচনা করছি আজকে, যে মানুষ যেন একটু রিল্যাক্টেন্ট হয়ে গেছে, এইটা হচ্ছে কমের দিকে। মানে আমরা ভাবছি যেন যে এই তো হয়ে গেল, বা এই তো আমি অমুক ওষুধটা খেয়ে নিয়েছি, আমি অমুক কাজটা করছি, যার জন্য আমার আর হবে না। অন্য মানুষের হতে পারে, কিন্তু আমার আর হবে না। আমি তো আমার আশেপাশের লোককে এরকম ভাবে ইয়ে করেছি, নিজেকে কন্টেন করে নিয়েছি। এই যে চিন্তাটা, এটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট। একই সঙ্গে কিছু মানুষ এরকমও ভাবছেন যে আমার বোধহয় একটু কিছু হলেই আমার এই জিনিসটা হয়ে যেতে পারে, যেটার থেকে, যে আতঙ্কটার থেকে, এই যে বিভিন্ন ধরনের মানুষের সঙ্গে বৈষম্য, আগে কিছুদিন আগে যে শ্রমিকরা ফিরে এলেন তাদের সঙ্গে যে চূড়ান্ত বৈষম্য হলো, কিছু ধর্মীয় বা কিছু সাংস্কৃতিক ভাবে অন্য মানুষদের প্রতি যে ধরনের বৈষম্য হলো, এগুলো কিন্তু সমস্তটাই হিস্টোরিক্যাল রিয়াকশন। এবং আপনি যে কথাটা বলছিলেন যে আগামী ডক্টরস ডে আমরা কিভাবে দেখতে চাইছি, আগামী ডক্টরস ডে আমি চাইবো যে 4th স্টেজ, যেটা এটার পরে, এটার পরবর্তীতে যে স্টেজটা, স্টেজটার নাম হচ্ছে যে রেশনাল অ্যাকসেপ্টেন্স। যে আমি বৈজ্ঞানিক ভাবে, সাইন্টিফিক ওয়েতে এটাকে রেশনালি আমি অ্যাকসেপ্ট করব যে হ্যাঁ, কোভিড আমার সঙ্গে থাকবে এবং আমাকে এই স্বাস্থ্যবিধি মেনটেন করতে হবে, সামাজিক ভাবে আমাদেরকে কিভাবে চলতে হবে। সবচেয়ে বড় কথা, মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়লে চলবে না। যত মানুষের কোভিড আক্রান্ত হবেন, তার থেকে অনেক বেশি মানুষ মানসিক অসুস্থতার শিকার হবেন। এবং মেন্টাল হেলথের একটা প্যান্ডেমিক আমরা খুব শীঘ্রই দেখতে চলেছি। সেই স্টেজটার মধ্যে দিয়ে পেরিয়ে তবেই হয়তো আমরা ওই স্টেজে যাব। কিন্তু এখানে আরেকটা কথা বলি, আমরা অনেক কিছু এখানে আলোচনা করছি, যেমন যে এটা করতে হবে, ওটা কেন হয়েছে ইত্যাদি। আমি একটা ছোট্ট প্রস্তাব আপনাকে দয়া করে, যদি মানে আপনি পারমিট করেন, যদি পারমিট করেন, এটা হচ্ছে 30 সেকেন্ডের জন্য যদি আজকে আমরা একটু মৌন থাকি ডক্টর লি ওয়েনলিয়াং এর জন্য। লি ওয়েনলিয়াং, যাকে আমরা জানি যে তিনি হুইসেল ব্লো করেছিলেন, এবং সেই সময় ওনার কথা যদি শোনা হতো, উনি একজন অপথ্যালমোলজিস্ট, উহান সেন্ট্রাল হসপিটালের অপথ্যালমোলজিস্ট ছিলেন, ইয়াং অপথ্যালমোলজিস্ট। তিনি নিজের স্ত্রী এবং 2জন বাচ্চাকে রেখে তিনি রোগীদের সেবা করতে গিয়ে 7ই ফেব্রুয়ারি এবছর নিজে মারা গেছেন, এবং কোভিডের পেশেন্টদের সেবা করতে গিয়ে তিনি যে সময় ডিসেম্বর মাসে বলেছিলেন যে এই ধরনের একটা অ্যাটিপিক্যাল নিউমোনিয়া হচ্ছে এবং পসিবলি এটাকে আমরা আগে দেখিনি, সেই সময় যদি উনার কথাকে গুরুত্ব দেওয়া হতো, আজকে যেভাবে আমরা যে কথাগুলো বলছি, এই কথাগুলো হয়তো যাদের কানে পৌঁছানোর তাদের কানে পৌঁছবে না। এই জায়গাটায় দাঁড়িয়ে আমি বলবো যে আমাদের নিজেদেরকে আগে শক্ত হতে হবে, আমাদের নিজেদের মানুষদেরকে আগে শ্রদ্ধা জানাতে হবে। আমি আপনাকে দয়া করে বলবো যে ডক্টর লি ওয়েনলিয়াং এর স্মরণে, তার স্মৃতিতে আমরা যদি ডক্টর বিধানচন্দ্র রায়ের স্মৃতিতে ডেফিনেটলি ডক্টরস ডে, এবং ডক্টর বিনায়ক যে কথাটা বললেন যে এটা স্বাস্থ্যকর্মী, এটাতে আমি সম্পূর্ণ একমত। কিন্তু
ডক্টর লি ওয়েনলিয়াং এর স্মৃতিতে যদি আমরা 30 সেকেন্ড একটু মৌনব্রত পালন করি আপনার পারমিশন দিয়ে, তাহলে বোধহয় অবশ্যই। আমরা এবং কিছুটা আজকে ওই পথে আমাদের যাব। আমাদের দর্শক শ্রোতা যারা রয়েছেন এই মুহূর্তে দেখছেন তাদেরকেও বলবো তাদের পরিবারদেরকে নিয়ে তারাও আপনারাও আমাদের সঙ্গে যে কজন দেখছেন তারাও 30 সেকেন্ড নীরবতা অসংখ্য পালন করুন। অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য। হুম, আমরা 30 সেকেন্ড নীরবতা পালন করে ডক্টর কল্যাণ খানের এই মতকে শিরোধার্য করে ডক্টর লির প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং সকলকে নিয়ে এই যে মুহূর্ত তৈরি হলো, আমাদের সঙ্গে যারা রয়েছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। আমরা আশা করছি যে তারাও ঘরে যারা এই মুহূর্তে দেখছেন তারাও আমাদের সঙ্গে সামিল হয়েছেন। আমরা দ্রুত একবার মতামত দেখে নিই, তারপর আমি ডক্টর বিনায়কের কাছে যাব আরেকবার। আমাদের সঙ্গে দেখছেন ডক্টর বনানী বিশ্বাস লিখেছেন হ্যাপি ডক্টরস ডে। সোমনাথ সেনগুপ্ত লিখছেন হ্যাপি ডক্টরস ডে। লিখেছেন সুমিতা লিখেছেন মন্দির মসজিদ গির্জা নয় এই সংকটে এনারাই ঈশ্বরের ভূমিকা। একদম তাই, একদম তাই। আয়ন দাশগুপ্ত লিখেছেন দারুণ ডিসকাশন। পান্না চক্রবর্তী বাংলাদেশ থেকে লিখছেন আজকের আলোচনা ভালো লাগছে। একজন ফ্রন্টলাইন ওয়ার্কার অফ হেলথ ডিপার্টমেন্ট হিসেবে কোভিড-19 লড়াইয়ের সাথে যুক্ত, পাশাপাশি চাইল্ড ভ্যাকসিনেশন প্রোগ্রামের মধ্যে আমরা চালিয়ে যাচ্ছি। আজও প্রোগ্রাম করে এলাম। আমার বক্তব্য সম্মান দিয়ে স্বাস্থ্যকর্মীদের জানাতেই হয়, তবে নিয়মগুলো মেনে একটা নতুন দিশা সমাজকে যদি সবাই প্রদান করতে পারে তাহলে সব থেকে মঙ্গল। না, ইনি আমাদের দেশ থেকে ভারতবর্ষ থেকে লিখছেন, পশ্চিমবঙ্গ থেকে। সুমন মল্লিক কবি, তিনি লিখেছেন দেখছি। সৌভিক পাল লিখেছেন অসাধারণ। কমল দাস নাট্যকর্মী, থিয়েটারের মানুষ, কৃতিত্বের সঙ্গে রয়েছেন, দারুণ ডক্টর জিতে নমস্কার জানাই। পান্না চক্রবর্তী লিখেছেন একদম ঠিক। আমরা দ্রুত মতামতগুলি পড়ে নিলাম। আমি আরেকবার ডক্টর বিনায়কের কাছে যাব। ডক্টর বিনায়ক দেব অপেক্ষা করছেন আমাদের জন্য। যে যে আমরা 30 সেকেন্ড নীরবতা পালনের মধ্যে দিয়ে কল্যাণ খান যে প্রপোজাল যে প্রস্তাব রাখলেন তার মধ্যে দিয়ে আমরা ফিরে এলাম। আশা করি দর্শকরা আমাদের সঙ্গে ছিলেন। আজকে যে কথা আমি ওনাকেও প্রশ্ন করলাম যে আমাদের কি তাহলে কোভিডকে নিয়েই চলতে হবে? উনি যে কথা যেভাবে শেষ করলেন যে আমাদের আগামী ডক্টরস ডে দেখতে চাই সেভাবেই যে আমরা সমস্তটা মেনে নিয়ে কোভিডকে পাশে নিয়ে চলছি, এটাই কি ভবিতব্য? এটাই কি সত্যি? নাকি ভ্যাকসিনেশন বা যে সমস্ত কথা, ওষুধের কথা প্রত্যেক দিন বিভিন্ন রকম হোয়াটসঅ্যাপ মেসেজে ভরে যাচ্ছে, ফেসবুক, সংবাদপত্র, আজ ইতালি আবিষ্কার করলো, কাল ফ্রান্স আবিষ্কার করলো, এগুলো কি সত্যি ভুয়ো? নাকি এগুলো একটা আরেকটা বলতে গেলে কি বলবো বিপণনের একটা চক্রান্ত বা এই ধরনের হয়তো দাঁড়ায়নি, মানুষকে শুধু বিভ্রান্ত করার জন্য? এই দিকটা একটুখানি আপনার মতামত জানতে চাইছি। সবটাই যে ঠিক হবে তেমন নয়, আমরা সকলে ধোঁয়াশার মধ্যে রয়েছি, কিন্তু মতামতটাই শুধু, এই মতামতের জন্য কিন্তু দায়ী নয়, মানে একটু আলোচনা। প্রথমে যেটা বলি যে আমার অন্য কলিগসরা যেগুলো বললেন খুবই গুরুত্বপূর্ণ কথা, এবং আমাদের দিকটা উনি তুলে ধরেছেন সমাজের কাছে, এটা আমরা বলার খুব একটা সুযোগ সবসময় পাই না। এই কারণেই পাই না যে প্ল্যাটফর্ম হয়তো পাওয়া যায় না, এবং আমাদের সময়ও হয় না এইসব জিনিস বলার জন্য। আজকে আপনার মতন আজকে আপনাদেরই বলার দিন, আজকে আপনাদেরই বলার দিন, সেই জন্য আপনারা আমাদেরকে এতদিন যা বলেছেন আজকে আপনাদের অনুভূতির কথা আমরা জানতে চাইছি। আমি শুধু বলে দিচ্ছি, কিন্তু যারা জানতে চাইছেন তারা অনেক কথাগুলো যেগুলো ডিসকাশন করছিলাম, যে এই কোভিড এর চিকিৎসার দুটো দিক আছে। একটা হলো বৈজ্ঞানিক দিক, যেটা সায়েন্টিফিক এভিডেন্স বেসড আমরা করার চেষ্টা করি। সেকেন্ডটা যেটা খুবই গুরুত্বপূর্ণ, সামাজিক চিকিৎসা। এই সামাজিক চিকিৎসার দিকে কিন্তু আমাদের 70% ওয়েটেজ দিতেই হবে, কারণ 30% ওয়েটেজ যদি আমরা বৈজ্ঞানিক চিকিৎসার প্রতি দিই, 70% চিকিৎসা কিন্তু আমাদের সামাজিক চিকিৎসার দিকে দিতে হবে। সামাজিক চিকিৎসার তিনটে দিক আছে। একটা হলো ডিস্টেন্সিং, যেটা সোশ্যাল হোক কিংবা ফিজিক্যাল ডিস্টেন্সিং আমরা যেটা বলি। সেকেন্ড হলো মাস্কিং, এবং থার্ড হলো হাইজিন। এই তিনটে জিনিসের ওপর কিন্তু সাংঘাতিকভাবে গুরুত্ব দিতে হবে। এটা আমার আগের স্পিকারসরা বললেন, আপনিও বললেন যে লকডাউন সময় আমি বলছি, এই কারণেই বলছি যে জানি প্রবলেমটা কেন হচ্ছে,
এই কেন এই সময় কেসেস গুলো হঠাৎ করে বেড়ে যাচ্ছে, বিকজ আমাদের এই জিনিসগুলোকে বারবার আমরা হ্যামার করছি না। সোশ্যাল যে ব্যাপারটা সেটা নিয়ে আমরা কিন্তু অতটা মাথা ঘামাচ্ছি না। আমরা ভ্যাকসিন কখন বেরোবে, কখন তার চিকিৎসা হবে, চিকিৎসা আমি যেটা বলতে চাইছি যে 85% মানুষ যারা করোনা এফেক্টেড তারা কিন্তু উপসর্গবিহীন, 15% হসপিটালাইজ হচ্ছেন, 5% আইসিইউ তে যাচ্ছেন এবং 2.5% মৃত্যু হচ্ছে। কিন্তু আমাদের সমস্ত চিকিৎসার যে ব্যবস্থাটা সেটা কিন্তু ওই 5 to 15% জন্য। কিন্তু এই যে 85% মানুষরা তারা পজিটিভ হওয়া সত্ত্বেও, কোনো উপসর্গ না থাকা সত্ত্বেও কিভাবে নিজেরা সেফ থাকবেন এবং অন্যদের সংক্রমণ ছড়াবেন না, তার জন্য কিন্তু সামাজিক চিকিৎসার ব্যবস্থাটাকে জোরদার করতে হবে। আমরা সবাই জানি 134 কোটি দেশে 5% তো একটা বিরাট সংখ্যা গিয়ে দাঁড়ায়, সেখানেই তো চিন্তার ব্যাপারটা। না, সেটা তো আছেই, কিন্তু সেই জায়গাটা ইনফ্রাস্ট্রাকচার যেটা আমাদের যেটা দেখতে হবে যে সামাজিক চিকিৎসাটা যত স্ট্রং হবে তত কিন্তু আপনার ওই দিকের জায়গাটা কম হবে। কারণ সংক্রমণ যত কম হবে এবং সংক্রমণ যত উপসর্গবিহীন হবে তাহলে কিন্তু আমাদের চিকিৎসার ব্যাপারটা কমে যাবে। কারণ আমরা যেটা নিশ্চিত জানি যে পৃথিবীর কোনো দেশ তার কিন্তু এখন ইনফ্রাস্ট্রাকচার নেই টু কোপ উইথ অ্যাকচুয়ালি দ্য নাম্বার অফ পেশেন্টস। ইটালিতে আমরা দেখেছি মানুষরা রাস্তায় মারা গেছেন। ভারতবর্ষে কিংবা আমাদের যে উপমহাদেশে সেই জায়গায় কিন্তু আমরা পৌঁছইনি, সেটা লকডাউনের কারণেই হোক কিংবা আমরা হয়তো কার্ভে পিছিয়ে আছি সে কারণেই হোক, সেই জায়গায় আমরা পৌঁছইনি। অনেকে বলা হচ্ছে যে ইমিউনিটি বেশি আছে আমাদের সেজন্য হচ্ছে না, যে কারণেই হোক। কিন্তু আমি বলবো যে আমাদের যে জিডিপির যে কথাটা বলা হচ্ছে, আমরা কিন্তু এখন রোবোটিক সার্জারি, রকেট সায়েন্সের দিকে যাব না আমাদের চিকিৎসায়। আমাদের চিকিৎসায় যেতে হবে এই প্রিভেন্টিভ অ্যাসপেক্ট গুলোকে যাতে আমরা তার উপর জোর দিতে পারি, এবং তার জন্য খুব স্পেশালাইজড ডাক্তারদের প্রয়োজন নেই, সেখানে দরকার বেসলাইন হেলথ ওয়ার্কার্স। তারাই আমাদের কিন্তু টোটাল ওয়ারিয়ার্স হতে হবে, এবং এই জিনিসটা এখন থেকে শুরু করে নেক্সট 10 বছর আমাদের এটাকে চালিয়ে যেতে হবে। বিকজ আমাদের মনে রাখতে হবে আজকে করোনা ভাইরাস, কালকে আবার সোয়াইন ফ্লু ভাইরাস আরম্ভ হয়ে গেছে চায়নাতে, পরশুদিন আরেকটা ভাইরাস হবে। তো এই যে এপিডেমিক প্যান্ডেমিকের যে জিনিসটা শুরু হয়েছে এটার কিন্তু কোনো শেষ নেই। তো আমাদের একটা জেনারিক প্রিভেন্টিভ মেজার্সটা রাখতেই হবে, তার সঙ্গে সঙ্গে ইনফ্রাস্ট্রাকচারটা আমরা ডেভেলপ করব। আপনি যে কথাটা জিজ্ঞেস করলেন যে এই যে কোন চিকিৎসার জায়গায় কি কি ক্লিনিক্যাল ট্রায়ালস যেগুলো হচ্ছে সেগুলো অনেক মার্চ মাসের থেকে শুরু হয়ে গেছে, এবং চায়নাতে আমরা যেটা শুনছি ডিসেম্বর থেকে শুরু হয়ে গেছে। তার রেজাল্টস গুলো একটু একটু করে আসতে শুরু করেছে। আমরা গত সপ্তাহেতে দেখেছি যে ইন্ডিয়ান ড্রাগ ফেডারেশন ওরা দুটো ড্রাগকে অ্যাকচুয়ালি সম্মতি দিয়েছেন যে চিকিৎসার জন্য, সেটা অবশ্য হসপিটালাইজ পেশেন্টদের জন্য। হাইড্রোক্সিক্লোরোকুইন যেটা অ্যান্টিম্যালেরিয়াল ওষুধ, সেটা নিয়েও আমাদের কিছুদিন কথাবার্তা হয়েছে যে সেটার এফিকাসিটা কত, সেটা নিয়ে কিছু বিতর্ক থাকলেও অনেক মানুষ সেটা প্রতিরোধে মানে অ্যাজ এ প্রিভেন্টিভ মেজার সেটা খাচ্ছেন। তার সঙ্গে সঙ্গে ভ্যাকসিন যে কথাটা হচ্ছে, ভ্যাকসিন কিন্তু এই মুহূর্তে সঙ্গে সঙ্গে আসবে না। ভ্যাকসিন নিয়ে অনেক ট্রায়ালস চলছে পৃথিবীতে, প্রায় অ্যাটলিস্ট 15টা ট্রায়াল চলছে। এবং কালকেই আমরা খবর পেয়েছি যে ভারতবর্ষের প্রথম ভারত বায়োটেক ওরা একটা প্রথম ভ্যাকসিন নিয়ে ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করছে। ভ্যাকসিনের ট্রায়ালে আপনাকে প্রথম প্রি ক্লিনিক্যাল স্টেজ আছে, তারপর ক্লিনিক্যাল স্টেজ 1, 2, 3, তারপরে গিয়ে ভ্যাকসিন গুলো লাইসেন্স পাবে, তারপরে গিয়ে তার কমার্শিয়াল ইউজ হবে। সেটা হতে হতে যেটা আমি শুনলাম কালকে জনস হপকিন্স ইউনিভার্সিটি থেকে একজন বললেন এপিডেমিওলজিস্ট, যে 18 থেকে 24 মাসের আগে কোনো ভ্যাকসিন কিন্তু অ্যাভেলেবল হবে না। সেটা হয়তো আমেরিকাতে অ্যাভেলেবল হলো, কিন্তু আমাদের শ্যামবাজারের পেশেন্ট কিন্তু সেটা হয়তো পাবে না। আমেরিকাতে পেলেই যে সেটা সঙ্গে সঙ্গে আমরা পাবো তার কোনো গ্যারেন্টি নেই। অতএব আমি যেটা আবারও বলছি, সোশ্যাল যে ট্রিটমেন্ট, সামাজিক যে চিকিৎসা, সেই জায়গার উপরে কিন্তু টোটাল আমাদের জোর দিতে হবে। দাঁড়িয়ে আছে। খুব অনেক কথা আমরা জানতে পারলাম। আমি পার্থর কাছে যাব। পার্থ অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। পার্থর মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আমরা অত্যন্ত গুরুতর বিষয় নিয়ে একদম একটা গভীরতর বিষয় নিয়ে আলোচনায় রয়েছি। এবং এই আলোচনার মাঝখানে পার্থ যেহেতু মেডিকেল কলেজের প্রফেসর, তাকে পড়াতেও হয়, ছাত্রদেরকে নিয়ে পড়াতেও হচ্ছে, এবং তারপরে পরীক্ষার সঙ্গে সে যুক্ত, এবং সেই সঙ্গে চিকিৎসা। এই অবস্থায় দাঁড়িয়ে সেটা কতটা মানে গুরুত্বহীন হয়ে পড়ছে একটা দিক। আরেকটা দিক হচ্ছে আজকের এই বক্তব্যের পরেই অল্প কিছু বলে যদি একটা আবৃত্তি শুনতে পারি, তাহলে আবার এই জায়গাটা একটুখানি
সকলের জন্য একটু ভালো লাগবে। আমরা জানি পার্থ উৎপল কুণ্ডুর ছাত্র, দীর্ঘদিন ডাক্তারির সঙ্গে যখন মেডিকেল কলেজে পড়তো সেই সময় থেকেই সে নিজেকে নিয়োজিত করেছে আবৃত্তি চর্চায় এবং প্রতিদিনের নিরন্তর চর্চার সঙ্গে সে যুক্ত। স্বাভাবিকভাবে তার চিকিৎসক হিসেবে তার পরামর্শ এবং তারপরে আবৃত্তি আমরা অবশ্যই শুনবো। পার্থ। প্রথম কথা হলো যে আজকে যেটা সামাজিক সমস্যাটার কথা বেশি বলা হচ্ছে, আমি কিন্তু সামাজিকের চেয়ে রাষ্ট্রনৈতিক কথাটার দিকেই বেশি গুরুত্ব দিচ্ছি। আজকে ডোনাল্ড ট্রাম্পকে পায়ে ধরতে বাকি রাখা হচ্ছে তাকে মাস্ক পরানোর জন্য। ঠিকই। তো এটা খুব মানে হাস্যকর এক জায়গা, এবং এই 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 প্রত্যেকটা এক্সাম্পল মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। তার ফলে মানুষকে আলাদা করে দোষ দেওয়া খুব মুশকিল। রাষ্ট্র নেতারা সামগ্রিকভাবে ব্যর্থ হয়েছেন এই ব্যাপারটা আন্দাজ করার জন্য, ব্যাপারে করোনা কতদূর যেতে পারে এবং তা প্রতিরোধ করার জন্য কি কি করণীয়, এবং আজকে কোন সময়ে মানে জীবন এবং জীবিকার লড়াই, সেখানে কিভাবে সামঞ্জস্যটা রাখা যাবে, এই প্রত্যেকটা সিদ্ধান্তের ক্ষেত্রে সারা পৃথিবীর প্রায় সমস্ত রাষ্ট্রনায়ক সামগ্রিকভাবে ব্যর্থ হয়েছেন। এবং এই ব্যর্থতাটা যতক্ষণ না কাটিয়ে ওঠা যাচ্ছে, এবং যে কথাগুলো আমরা আগেই বলছিলাম জিডিপি ইত্যাদি, মানে যে কথাটা একটু আগে জয়দীপ বললেন, খুব গুরুত্বপূর্ণ কথা, এবং আমাদের স্বাস্থ্য ব্যবস্থা সরকার যদি আরো বেশি দায়িত্ব না নেন, তাহলে কিন্তু এই রকম আক্রমণ আমাদের কাছে বারবার আসতে থাকবে। এবং সেখানে আমরা আমাদের কাছে আমাদের এই পরবর্তী প্রজন্মের পড়াশুনো, চিকিৎসা, মানে মেডিকেল কলেজের চিকিৎসা, এই সমস্ত ব্যাপারটাই একটা ধোঁয়াশার জায়গা তৈরি হচ্ছে এবং সেটা আরো বেশি প্রকট হতে থাকবে। তো এটাই বেশি বলার দরকার নেই। এই সময় যখন ভারতবর্ষে সংক্রমণ বাড়ছে, পার্থ, যখন বাড়ছে সেই সময় লকডাউনটা আনলক 1 শুরু হলো, আমরা আনলক 2, আনলক 3 দিকে যাব, সেটা কি খুব একটা কার্যকরী হলো নাকি দীর্ঘদিন তো আবার সমস্ত কিছু লকডাউন করে রাখাও যায় না? এটা কি সংক্রমণ বেড়ে যাওয়ার একটা কারণ? সেটা তো বটেই, মানে যেটা ওই পরিযায়ী শ্রমিকদের কথাটা আগে উঠলো, যে পরিযায়ী শ্রমিকদেরকে যদি একটু সময় দেওয়া হতো তাদেরকে বাড়ি পৌঁছে যাবার, সেই ব্যাপারটা না করার ফলে তার ফলে তাদের থেকে অনেকটাই সংক্রমণ হলো। এবং ডক্টর খান যে কথাটা বলছিলেন যে বিভিন্নভাবে মানে বৈষম্য তৈরি করা হলো, এই বৈষম্য তৈরি করার জন্য অনেকটা সমস্যা তৈরি হলো। এবার নিশ্চয়ই আমাদের জীবিকা খুলে দিতে হবে, অর্থনীতিকে নিশ্চয়ই চালাতে হবে, কিন্তু সেই ব্যাপারটাতে আরো বেশি মানে সরকারিভাবে, মানে আমাদের আরো বেশি কিভাবে ব্যাপারটাকে কোথাও সংক্রমণ না বাড়তে দিয়ে কিভাবে আরো বেশি করা যায় কাজটা, সেটা করা দরকার। বোধহয় আরো কিছু উপায় ছিল, উপায় ছিল। ঠিক আছে, আমরা এবার একটু আবৃত্তি শুনি, তারপর আবার আলোচনায় একটু সময়ের জন্য ফিরবো। আচ্ছা, ঠিক আছে। আমি ওই অরুন্ধতী খুব ভালো, মানে অরুন্ধতী খুব সংকোচের সাথে বিনয়ের সাথে করলো, ঠিক আছে, কিন্তু অসাধারণ ভালো আবৃত্তি করেছে, অসাধারণ আবৃত্তি করেছে। তো তারপরে আমি লজ্জা পাচ্ছি আবৃত্তি করতে। এবং ওকে না, অরুন্ধতীর প্রতিটি আবৃত্তি যেগুলো এখন ফেসবুকে পোস্ট হচ্ছে, মানে প্রচুর ভিউয়ার্স, মানে অত্যন্ত প্রচুর ভিউয়ার্স, প্রায় 2000, 4000, 5000 ভিউয়ার্স হচ্ছে। হ্যাঁ, আবৃত্তিকার হিসেবে যথেষ্ট নামি এই মুহূর্তে আমাদের শহরে। তোমার আবৃত্তি শুনিনি এই মুহূর্তে। তো ও যেখান থেকে আমি ভাবছিলাম কি করব, তো ও যেখান থেকে শেষ করলো রবীন্দ্রনাথ সেখান থেকেই, এবং মানে গীতাঞ্জলি, নৈবেদ্য ইত্যাদি, ওই যে ইয়েটা, ওইখান থেকে নৈবেদ্যর একটা কবিতা, নৈবেদ্য কাব্যগ্রন্থের চিত্তজেতা নৈবেদ্য কাব্যগ্রন্থ, কিন্তু সং অফারিংস রয়েছে ইংরেজি গীতাঞ্জলি, নৈবেদ্য একটা ছোট কবিতা, আর সঙ্গে শক্তি চট্টোপাধ্যায়ের একটা ছোট কবিতা। এই দুটোকে মিলিয়ে দিচ্ছি। দীক্ষা। আঘাত সংঘাত মাঝে দাঁড়াইনু আসি, অঙ্গদ কুণ্ডল কণ্ঠী অলঙ্কার রাশি খুলিয়া ফেলেছি দূরে,
দাও হস্তে তুলি নিজ হাতে তোমার অমোঘ স্বরগুলি, তোমার অক্ষয় তুন অস্ত্রে দেখা দেহ রণগুরু, তোমার প্রবল পিতৃ স্নেহ ধনিয়া উঠুক আজি কঠিন আদেশে, করমরে সম্মানিত নববীর বেশে, দুরূহ কর্তব্য ভারে দুঃসহ কঠোর বেদনায়, পরাইয়া দাও অঙ্গে মোর ক্ষত চিহ্ন অলঙ্কার, ধন্য কর দাসে সফল চেষ্টায় আর নিষ্ফল প্রয়াসে, ভাবের ললিত ক্রোড়ে না রাখি নীলীন, কর্মক্ষেত্রে করি দাও সক্ষম স্বাধীন। এবার শক্তি চট্টোপাধ্যায়ের একটা কবিতা, ডাক্তার দাঁড়াও। এই আগের কবিতাটাও আমি ডাক্তারদের উদ্দেশ্যেই বললাম, আর এই পরেরটাও ডাক্তারদের উদ্দেশ্যেই, শুধু ডাক্তার নয় সমস্ত স্বাস্থ্যকর্মীদেরকে সম্মান জানিয়েই শক্তি চট্টোপাধ্যায়ের কবিতাটা। মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। মানুষই ফাঁদ পাচ্ছে, তুমি পাখির মতো পাশে দাঁড়াও। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। তোমাকে সেই সকাল থেকে মনে পড়ছে, সন্ধে হলে মনে পড়ছে, রাতের বেলা মনে পড়ছে। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। এসে দাঁড়াও, ভেসে দাঁড়াও এবং ভালোবেসে দাঁড়াও। মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। বাহ, সত্যি তো এখন মানুষ হয়ে মানুষের পাশে এসে দাঁড়ানোর অবশ্যই সময় এসছে। যে সময়টা আমরা পার করে এসেছি আবার অনেক দিন হয়তো চলতে হবে, যেটা ডক্টর কল্যাণ খান বললেন, ডক্টর অরুন্ধতী বললেন, ডক্টর বিনায়ক দেব বললেন। সত্যি তো আমাদের হয়তো কোভিডকে নিয়েই চলতে হবে, কিন্তু কিভাবে চলবো? মানুষের পাশে এসে দাঁড়াতে হবে, কিন্তু সামাজিক দূরত্ব রেখে। এক বড় বিপর্যয়ের সময় পাশে এসে দাঁড়াবো, কিন্তু সামাজিক দূরত্ব নয়, ফিজিক্যাল ডিস্টেন্সে রেখে, বড় বিপর্যয়ের সময়। এবং আমাদের আমার একটা কথা আছে এখানে। আমি সঞ্চালকের কাছ থেকে একটা আবৃত্তি শুনতে চাই। সঞ্চালনা অসাধারণ হচ্ছে, অসাধারণ সঞ্চালনা হচ্ছে, তা একটা আবৃত্তি শুনতে চাই। ওই আবৃত্তি বলতে গেলে আমি অরুন্ধতির কবিতা ওটাই একটুখানি বলতে ইচ্ছে করছে, আর কিছুই বলতে। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি, বসুধরে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি, যেথা বাক্য হৃদয়ের উৎসমুখ হতে উচ্ছ্বসিয়া উঠে, যেথা নির্বারিত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায়, অজস্র সহস্রবিধ চরিতার্থতায়, যেথা তুচ্ছ আচারের মরুবালু রাশি, বিচারের স্রোতপথ ফেলে নাই গ্রাসী, পৌর সেরে করেনি শতধা নিত্য যেথা, তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা, নিজ হস্তে নির্দয় আঘাত করিপিত ভারতের সেই স্বর্গে কর জাগরিত, ভারতের সেই স্বর্গে কর জাগরিত। আমরা সেই স্বর্গে জাগরিত হোক আবার, তার জন্য অপেক্ষা ছাড়ার তো, দিন গোনা ছাড়ার কোনো উপায় নেই। আমি দ্রুত জয়দীপের কাছে যাব। একটুখানি আমাদের আলোচনার মধ্যেও একটু অন্য ধরনের বার্তা পার্থ নিয়ে এলো এবং তার সূত্র ধরে আমি কিছুটা এলাম, কিন্তু তার আগে অনেকে কমেন্টস করেছেন, আমি কমেন্টস গুলো দেখে নিচ্ছি। আমাদের অনুষ্ঠান দেখছেন আমার আবৃত্তির গুরু
রজত বন্দ্যোপাধ্যায়, তিনি যাদবপুর ইউনিভার্সিটির রেজিস্ট্রার ছিলেন, অবসরপ্রাপ্ত রেজিস্ট্রার, এবং অত্যন্ত নামী একজন বাচিক শিল্পী, আবৃত্তিকার। ধন্যবাদ, লিখেছেন দেখছি। সাথে থাকুন রজতদা। পান্না ধন্যবাদ চক্রবর্তী, রজতদা। হ্যাঁ, পান্না চক্রবর্তী জলপাইগুড়ি থেকে লিখেছেন যে আছি। এবং জুই, আমরা সকলে চিনি তাকে, সে লিখেছে চিকিৎসক দিবসের শুভেচ্ছা রইল চিকিৎসকদের জন্য, প্রতিদিনের জন্য অন্তহীন শুভকামনা রইল, অত্যন্ত মূল্যবান আলোচনায় ঋদ্ধ হচ্ছি। অমর সাহা আবার লিখেছেন যে তার প্রস্তাব এবং তার রূপায়ণ আমাদের সামিল, ডক্টর কল্যাণ খানের যে প্রস্তাব সামিল করানোর জন্য ডক্টর কল্যাণ খানকে কুর্নিশ জানাই। ঠিকই তো, আমরা সেটা মেনেও নিয়েছি। এবং তারপর জয়তী লিখেছে আজকের অনুষ্ঠানে উপস্থিত সকল চিকিৎসক সেনানীদের আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন, আগামীতে নতুন ভোরের আলো দেখার আশায় বাঁচতে চাই সবাই নিয়ে। সন্দীপা নন্দী লিখছেন খুব ভালো লাগলো। চন্দ্রিকা ঝুম্পা রজতদার কন্যা, খুব উপযোগী আলোচনা শুনলাম, চাইবো আরো অনেকে এটা যেন শোনে এবং সমৃদ্ধ হোক, তাই নিজের টাইমলাইনে শেয়ার করলাম। ধন্যবাদ ঝুম্পা, অনেক অনেক ধন্যবাদ শেয়ার করবার জন্য। সত্যি তো অনেকের কাছে পৌঁছে যাক, এটা আমরা চাই। এরপরে জুই আবার কি লিখেছে, পার্থদার আবৃত্তি, হ্যাঁ পার্থ আবৃত্তি করে ফেলেছে ইতিমধ্যে, পার্থ আবৃত্তি শুনিয়ে দিয়েছে। সঙ্গীতা দত্ত নিজেও একজন আবৃত্তিকার, কলকাতা থেকে, হালি শহরের মেয়ে, লিখেছে খুব ভালো লাগছে। বর্ণা বসু লিখছেন খুব ভালো লাগছে। সন্দীপা নন্দী লিখছেন দারুণ দারুণ কবিতা পাঠ। অতসী দেখছে এই শহরের আরেকজন বাচিক শিল্পী, সত্যি বড় মানুষ, সত্যি মানুষ বড় কাছে, মানে পার্থকে লিখেছে, পার্থ তোমার জন্য অতসী লিখেছে। এরপরে আবার অতসী লিখেছে, নূপুর গুপ্ত লিখেছে হ্যাপি ডক্টরস ডে, আপনাদের এত সুন্দর আলোচনা কবিতা পাঠে মুগ্ধ, ভালো থাকুন সবাই। পরিমল চক্রবর্তী আরেক আবৃত্তিকার লিখেছেন দেখছি। জুই লিখেছে ডক্টর জয়দীপের গান শুনবা, নিশ্চয়ই আমরা অপেক্ষায় আছি। অদিতি দাস ঘোষ এই শহরে অত্যন্ত গুণী একজন নৃত্যশিল্পী, সে লিখেছে খুব ভালো লাগছে। আরো অনেকেই লিখেছেন, কিন্তু যাদের দুবার তিনবার করে লিখেছে সেগুলো আর পড়লাম না, আমি খুব দ্রুত জয়দীপের কাছে চলে যাচ্ছি এই মুহূর্তে। জয়দীপ শোনা যাচ্ছে? হ্যাঁ, আমরা অনেকক্ষণ আলোচনায় ছিলাম, এবার একটুখানি গানে যাই। একটু অনেক মানুষ তোমার গান শুনতে চাইছে, একটু কি গান দিয়ে আমাদের, কোন সুর দিয়ে আমাদের ভোলাবে? আমরা ইতিমধ্যে 1 ঘন্টা 15 মিনিট পার করে ফেলেছি। হ্যাঁ, আর 15-20 মিনিট থাকবো, তার মাঝখানে শেষ করতে হবে। কি গান শোনাবে এই মুহূর্তে? আমরা আই থিঙ্ক সবার ঘুম পেয়ে গেছে, শেষের দিকে চলছি আমরা। তবে একটা কথা, ডক্টর অরুন্ধতী দাশগুপ্ত এবং ডক্টর পার্থপ্রতিম, ডক্টর কল্যাণ খান, প্রত্যেকেরই যে কথা সার্বমতা, সেটা হচ্ছে যে স্বাস্থ্য ইন্টারন্যাশনাল লেভেলে হোক, ন্যাশনাল লেভেলে হোক বা স্টেট লেভেলে হোক, হেলথ ইজ ওয়েলথ। খুব ছোট্ট কথা, হেলথ ইজ ওয়েলথ। ইকোনমিকে আলাদা করে দেখে আজকে হেলথের জন্য একটা করে ভাইরাস আসবে, একটা করে ব্যাকটেরিয়া আসবে, আর আমরা 3 মাস 6 মাস 1 বছর লকডাউনে যাব, তাতে আমাদের গরিব মানুষরা না খেয়ে মরবে। তো সেটা সমস্যার সমাধান নয়, সমস্যার সমাধান হেলথ ইজ ওয়েলথ। অর্থাৎ যদি আমাদের দেশের ওয়েলথ তৈরি করতে হয়, তাহলে স্বাস্থ্যতে গুরুত্ব দিতে হবে। ঠিক, সকলের জন্য স্বাস্থ্য, সকলের জন্য স্বাস্থ্য, হেলথ ফর অল। প্রত্যেকে যাতে সমানভাবে, গরিব এবং ধনী প্রত্যেকে যাতে সমানভাবে স্বাস্থ্য পরিষেবা পায়, তার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্টকে গুরুত্ব দিতে হবে। এবং সেটাই হচ্ছে ফাইনাল কথা আমার মনে হয়। এবং গানের কথা বলছিল নিশ্চয়ই। গান শুনি একটু। আমাদের মনটাকে তো, স্বাস্থ্য শরীর ভালো রাখতে গেলে মনটাকেও ভালো রাখা জরুরি। পার্থ বলেছে মানুষ বড় কাঁদছে, তো কান্নাকে, চোখের জল মুছে দিতে পারে একমাত্র সুর, কবিতার ছন্দ, আমাদের সুরে চলা, স্বরে চলা। তাই একটুখানি সুরে যাই আমরা। ভাইরাস আসবে, ব্যাকটেরিয়া আসবে, ইনফেকশন আসবে, হার্টের প্রবলেম হবে, ব্রেনের প্রবলেম হবে, ব্রেন স্ট্রোক হবে, সবকিছু থাকবে। তবে আমাদের মানসিক ভারসাম্য, আমাদের ওভারঅল স্ট্যাবিলিটি মেনটেন করা দরকার। গতকাল রাতে আমি 3-4টা মেসেজ পাই যে স্যার আমার অমুকের অমুক মারা গেছেন, আমার রাতে ঘুম আসছে না, আমার প্রেশার বেড়ে যাচ্ছে। তো সেটা হওয়ার উচিত নয়। এবং আমি যা বারবার বলছি একই কথা, যে হেলথ সেক্টরকে অ্যাজ এ হোল সেন্ট্রালাইজ ভাবে ইমপ্রুভ করতে হবে। এবং আমরা
সবাই সবার পাশে থাকতে হবে। এবং সেজন্যই আমি যদি আমি এখন 11:35 বাজে, গানের কথা যদি বলি, কথাটা ওটাই যে প্রধানমন্ত্রী হোক, মুখ্যমন্ত্রী হোক, আমরা প্রত্যেক মানুষ, হ্যাঁ মানুষের জন্য হতে হবে, সেটাই হচ্ছে ফাইনাল কথা। মানুষ মানুষের জন্য, মানুষ মানুষের জন্য, মানুষ মানুষের জন্য হতে হবে। মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না বন্ধু? মানুষ মানুষের জন্যে, মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে, মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে। সেই পুরনো ইতিহাস খুঁজে পেলে রক্ষা কি তুমি পাবে না বন্ধু? মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না বন্ধু? মানুষ মানুষের জন্যে। আহা আহা, অসাধারণ অসাধারণ গান শুনলাম জয়দীপ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। কারণ সত্যি তো মানুষ মানুষের জন্য, বা যেখানে পার্থ কবিতা শেষ করলো শক্তি চট্টোপাধ্যায়ের, মানুষ বড় কাঁদছে তুমি মানুষের পাশে এসে দাঁড়াও, আবার মানুষ মানুষের জন্য, এই অমর সৃষ্টি সৃজন আমাদের গীতিকারেরা, আমাদের সুরকারেরা করে গেছেন। আমরা চাইবো যে আমাদের অনুষ্ঠান অনেকক্ষণ ধরে চলছে, আমরা সবাইকে এখন একসঙ্গে একবার একটু দেখে সকলের কাছ থেকে আমরা ভালো থাকার অঙ্গীকার করে সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে, এবং দর্শক যারা আমাদের সঙ্গে এতক্ষণ ধরে থাকলেন তাদের মতামতগুলো একবার দেখে নিয়ে আমরা শেষ করতে চাই আমাদের অনুষ্ঠান। আমাদের সঙ্গে আজকে যারা যারা ছিলেন ডক্টর অরুন্ধতী দাশগুপ্ত, আমাদের এই শহরের তো বটেই, এবং অনেক জায়গায় যার খ্যাতি ইতিমধ্যে রয়েছে, বিখ্যাত প্রসিদ্ধ এন্ডোক্রিনোলজিস্ট। আমাদের সঙ্গে রয়েছিলেন কলকাতা থেকে হার্ট স্পেশালিস্ট ডক্টর বিনায়ক দেব, আমাদের সঙ্গে ছিলেন ডক্টর পার্থপ্রতিম পান, প্রফেসর, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ, আমাদের সঙ্গে ছিলেন ডক্টর কল্যাণ খান, অ্যাসোসিয়েট প্রফেসর, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হসপিটাল, ছিলেন ডক্টর জয়দীপ দে, যিনি নিউরো ফিজিশিয়ান আমাদের এই শহরের। সকলকে অনেক অনেক ধন্যবাদ, তারা তাদের মূল্যবান মতামত রেখেছেন আমাদের সঙ্গে, এবং আমাদের দর্শক যারা ছিলেন তাদেরকে যে সমস্ত কথাগুলো বলেছেন, অনেক নতুন কথা উঠে এসেছে আমাদের আজকের আলোচনা থেকে। আরো যদি কারো কিছু আমি বাদ দিয়ে যাই, আপনারা একটুখানি বলতে পারেন, মনে করে দিতে পারেন যে আজকের সময়ে দাঁড়িয়ে কিছু কথাকে আমি বাদ দিলাম। ইতিমধ্যে দুটো মতামত এসছে, আমরা একটুখানি পড়ে নিই। সন্দীপ নন্দী বলেছেন স্বাস্থ্য খাতে গুরুত্ব কম, উচিত এদিকেই নজর দেওয়া। অদিতি ঘোষ লিখেছেন সবাইকে কর্নিশ, সত্যি সবাইকে আপনাদের কর্নিশ, অনেক অনেক ধন্যবাদ। কিন্তু হ্যাঁ, ডক্টর কল্যাণ খান বলবেন, আমি নিশ্চয়ই কিছু ছেড়ে গেলে, যদি কোনো পয়েন্টস ছেড়ে যাই তাহলে হ্যাঁ, ডক্টর বিনায়ক দেব বলেছেন বলতে চান, এবং ডক্টর কল্যাণ খান। অসাধারণ সঞ্চালনা, প্রত্যেকের এই পার্টিসিপেশন। আমি এখানে একটা একটু এই যে শেষ যে কথাটা কমেন্টটা পাওয়া গেল, স্বাস্থ্য খাতে যে গুরুত্ব বেশি দেওয়ার কথা, যেটা প্রত্যেকেই বললেন, সেই জায়গাটা থেকে একটা জিনিস বলতে চাই। আজকে ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম এবং মৃত্যুবার্ষিকী, তো সেখানে দাঁড়িয়ে দেখুন ডাক্তারদের এই কথাগুলো যে ইমপ্লিমেন্টেড হচ্ছে না, তার সবচেয়ে বড় একটা কারণ, যেটা আগামী দিনে আমাদের ডাক্তারদের এবং পুরো সমাজকে চিন্তা করতে হবে, সেটা হচ্ছে যে পলিসি মেকিং এর যে জায়গাটা, সেইখানে ডাক্তারদের আরো অনেক বেশি পার্টিসিপেশন প্রয়োজন। আজকে ধরুন ডক্টর বিধানচন্দ্র রায় শুধু ডাক্তার ছিলেন না, তিনি কিন্তু পলিসি মেকিং এর হাইয়েস্ট জায়গাতে ছিলেন বলেই রাজ্যের এই উন্নতিটা করতে পারা গেছিল। সেই জায়গাটা দিয়ে, এটা আমার যেমন বলার,
এর সঙ্গে আরো দুটো ছোট ছোট জিনিস আমি যারা এই অনুষ্ঠান দেখছেন এবং আপনাদের মাধ্যমে আমি যেটা বলতে চাই, একটা হচ্ছে দেখুন অনেক দিন ধরে বলার পরেও যে জিনিসটা করা যাচ্ছে না সেটা হচ্ছে যে এই যে আমরা ভাল্ব যুক্ত যে মাস্ক, সেইটা দয়া করে যে কজন দেখছেন দয়া করে, মানে আমি হাত জোর করে বলবো যে এই কোভিড এর আবহে সেই ভাল্ব যুক্ত মাস্ক কিন্তু কোনোভাবেই চলে না, এটা কন্ট্রাইন্ডিকেটেড। কারণ ওই ভালভের মাধ্যমে এক্সপিরেটরি ভালভ আপনার নিজের মধ্যে সংক্রমণ থাকলে সেটা পাশের মানুষের কাছে চলে যেতে পারে। সুতরাং ভালভ যুক্ত মাস্ক দয়া করে বর্জন করুন। একই সঙ্গে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে রাস্তার পাশে উইদাউট এনি প্যাকেজিং যেভাবে মাস্ক বিক্রি হচ্ছে সেখান থেকে দয়া করে কিনবেন না। ওই মাস্ক অনেকে মুখে ট্রায়াল দিয়ে আবার রেখে দিয়ে চলে যাচ্ছে। এবং যখন আপনি মাস্ক, আপনার যে মাস্কই হোক, সেটা কাপড়ের মাস্ক, সেটা যখন বর্জন করছেন সেই সময় দয়া করে সেটা ছিঁড়ে ফেলুন বা দড়িগুলো বা ইলাস্টিক ছিঁড়ে ফেলুন। কারণ আমাদের দেশে টাইমস অফ ইন্ডিয়া 12/3 তারিখে যে কেউ দেখে নিতে পারেন, থানেতে মহারাষ্ট্রের থানেতে একজন অসৎ ব্যবসায়ী তিনি 1 লক্ষ মাস্ক কেচে শুকিয়ে আবার রিইউজ করার জন্য, বিক্রি করার জন্য রেডি হচ্ছিলেন। সুতরাং আপনার মাস্কটা যদি আপনি না চান যে রিউজ হতে, আপনি একটা রিউজ মাস্ক না কিনতে চান, তাহলে দয়া করে মাস্কটা যখন ফেলবেন ঢাকা দেওয়া পাত্রে, সেই সময় ওটাকে একটু ছিঁড়ে ফেলুন। এবং শেষ কথা যেটা, সেটা হচ্ছে যে এই মুহূর্তে রেসপন্সিবিলিটি যেটা হওয়া উচিত সেটা হাইয়েস্ট কোয়ার্টার, যে কোনো জায়গাকার মানুষের রেসপন্সিবল হওয়া উচিত। মানুষ তো সবার কাছ থেকে শুনবে না, সবাইকে বিশ্বাস করে না। যাদেরকে বিশ্বাস করেন সেই মানুষদেরকে আমি বলবো যে আরেকটু দায়িত্বশীল হন, যে এই জিনিসটা খেলে করোনা সেরে যায় বা এইটা করলে করোনার থেকে আমরা মুক্তি পাবো, এই জিনিসগুলো বলার আগে দয়া করে আরেকবার ভেবে দেখুন। দয়া করে স্বাস্থ্যকর্মীদের সঙ্গে, ডাক্তারদের সঙ্গে আলোচনা করুন এবং আপনার সেই দায়িত্বটা সমাজের প্রতি পালন করুন। এইটা আমার অনুরোধ থাকবে করজোড়ে। আচ্ছা ডক্টর খান, একটা প্রশ্ন আমি করতে চাই, এক সাধারণ মানুষ হিসেবে প্রশ্ন, আজকের এই অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে না। সেই প্রশ্নটা হচ্ছে যে এই কথা সূত্র ধরে মনে পড়লো যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তারা এক এক সময় এক একটা কথা কিন্তু বলেছে। প্রথমে বলেছে যে কেবলমাত্র ডক্টররাই মাস্ক পরবে, তারপরে বলেছে সাধারণ মানুষকে মাস্ক পরতে হবে, তারপরে বলেছে N95 মাস্ক সকলের জন্য নয়, তারপরে বলছে 3 লেয়ার মাস্ক সকলের জন্য। এটা কি বিভ্রান্তমূলক না? মানুষ, ডাক্তাররা তো অন্য জীবের মানুষ, কিন্তু আমরা যারা সামান্যতম লেখাপড়া জানি তারা তো এক একদিন এক একটা মানে যখন প্রেস কনফারেন্স গুলো দেখছি তখন তো আমরাই বিভ্রান্ত হয়ে যাচ্ছি এবং আপনারাও বিভ্রান্ত হচ্ছেন। আপনি যেগুলো বললেন তার থেকেও মারাত্মক যে জিনিসটা হয়েছে, কিছুদিন আগে ঘটনাটা ঘটেছে, সেটা হচ্ছে ওনারা বলেছিলেন যে অ্যাসিম্পটোম্যাটিক ক্যারিয়ারের থেকে অন্যদের কারো ভয় নেই, এটা WHO নিজে বলেছে। এবং ঠিক 24 ঘন্টার মধ্যে বলেছেন 40% কেস, হ্যাঁ 180 ডিগ্রি ঘুরে বলেছেন যে 40% কেস হচ্ছে আপনার এই উপসর্গহীন যে এই জায়গাটা একটা জিনিস বুঝতে হবে। ডক্টর অ্যান্থনি ফসি তিনি কিন্তু এই যে জিনিসগুলো আপনি বললেন সেটার বেশিরভাগই তার যে রিজনিং সেটা কিন্তু দিয়েছেন। তার মধ্যে 1 নম্বর হচ্ছে যে প্রথম যে মাস্ক পরা নিয়ে যে বিভ্রান্তিটা, সেটা ওনারা চেয়েছিলেন যে মাস্কের অপ্রতুলতা যাতে না হয় এবং বিশেষ করে যেগুলো স্পেশালাইজড রেসপিরেটর মাস্ক আর কি, যেগুলো N95, N99, এইগুলো যাতে সুরক্ষিত থাকে এমন মানুষের জন্য যাদের ওটা বিশেষ করে প্রয়োজন। এবং এখন যেটা দেখা যাচ্ছে যে 70% প্রোটেকশন আপনাকে যেখানে কাপড়ের মাস্ক দিচ্ছে, সেখানে N95 মাস্ক আপনাকে দিচ্ছে হচ্ছে মোটে 80 থেকে 85%। সুতরাং কাপড়ের মাস্ক বেটার। একই সঙ্গে আমি বলবো যে আমাদের দেশে ভেবে দেখুন, লকডাউন পিরিয়ডে এতটা সময় ছিল সরকারি লেভেলে এবং জাতীয় স্তরে এমন কোন সার্টিফাইং এজেন্সি তৈরি করা হলো না, যে সার্টিফাইং এজেন্সি আপনাকে বলবে যে N95 মাস্ক যেটা আপনি পরছেন সেটা সঠিক N95 মাস্ক। এই কোন সার্টিফাইড যেটা USFDA আছে, সেইরকম ধরনের কোনো একটা সংস্থা আমাদের দেশে নেই যারা আপনাকে বলে দেবে যে হ্যান্ড স্যানিটাইজারের 70% অ্যালকোহল সত্যিকারের আছে। আপনি যেটা কিনছেন সেটা চোখ বন্ধ করে কিনছেন এবং আপনার যে কনজিউমার যে ইন্টারেস্ট সেটার প্রতি কিন্তু কারোর কোনো খেয়াল নেই। এই জিনিসটা প্রচন্ড দুর্ভাগ্যজনক। এবং আগামী দিনে এই যে আমরা যে শিখছি, প্রত্যেকে যে শিখছি, সেটা আমার মনে হয় WHO একদম মানে সবচেয়ে উপরের স্তরে যে জায়গা, সেখানেও মানুষ এবং ডাক্তার তারা যারা রয়েছেন তারাও মানুষ এবং তারাও শিখছেন। প্রত্যেক দিন যে এভিডেন্স ওনাদের কাছে কালেক্টেড হচ্ছে, যে কথাটা আমি তুললাম যে 24 ঘন্টার মধ্যে ঘুরে গেলেন,
সেখানে এভিডেন্স যেটা এসেছিল সেই এভিডেন্সটা এসেছিল সম্পূর্ণ হচ্ছে কিছু মানে দেশ থেকে, এবং সেই দেশের যে এভিডেন্সটা ছিল সেটা খানিকটা স্কিউড ছিল। এইটার উপরে ওনাদেরকে নির্ভর করতে হয়, এবং আমাদের যে বিভ্রান্তিটা হচ্ছে সেই বিষয়গুলোকে আমরা বোধহয় নিজেদের মানে শিক্ষা পাচ্ছি, একটা নতুন জিনিসের সঙ্গে আমরা পরিচিত হচ্ছি, সেই হিসেবে নেওয়াটাই ভালো। এখানে যেমন একটা ছোট্ট জিনিস বলবো, WHO আবার বলেছে যে আমরা যে হাত ধোয়ার কথা বলছি সাবান দিয়ে কিংবা স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করার কথা, সেখানে আমাদের সংস্কৃতিতে এটা চিরন্তন ব্যাপার যে ছাই দিয়ে দেখবেন মানুষ দাঁত মাজতো, ছাই দিয়ে দেখবেন মানুষ বাসন কোসন মাজতো। সেই ছাই দিয়ে যদি আমরা হাত পরিষ্কার করি 20 সেকেন্ড, তাতে যে অ্যাসিডিটি তৈরি হয় হাতের মধ্যে, তাতে কিন্তু করোনা ভাইরাস মারা যায়, যেটা গরিব মানুষদের পক্ষে, আমাদের মতো দেশের মানুষদের পক্ষে এটা একটা বড় তথ্য, এবং সেটা WHO দিয়েছে। বাহ, খুব ভালো। এবং আমি ডক্টর অরুন্ধতী, হ্যাঁ বলুন। আচ্ছা, যেটা বলছিলাম ডক্টর খানের যে কথার সূত্র ধরেই বলছি, এবং আপনার কথার সূত্র ধরেই বলছি যে দুটো জিনিস এখন চলছে। একটা হলো প্যান্ডেমিক, তার থেকেও কিন্তু অনেক ভয়াবহ একটা জিনিস চলছে ইনফোডেমিক। ইনফোডেমিক যেটা, এটা কিন্তু প্রত্যেকটা মানুষকে গ্রাস করছে। যেটা হওয়ার প্রয়োজন আছে, যে ইনফরমেশন যেগুলো আসছে সেগুলো যখন হাইয়েস্ট অথরিটি কিংবা যারা অথরাইজড অথরিটি থেকে আসছে, সেটা কিন্তু সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিংবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেটা ভাইরাল হওয়ার উচিত একদমই নয়। কারণ যে ইনফরমেশন গুলো আসছে সেগুলো একটা সায়েন্টিফিক কমিউনিটিকে আগে অ্যাসিমিলেট করতে হবে। অ্যাসিমিলেট করার পর সেটার থেকে যেটা নো হাউ যেটা হবে, সেটা কান্ট্রি স্পেসিফিক জায়গায় কিন্তু ধীরে ধীরে সেটা যাওয়া উচিত। কিন্তু যেটা হচ্ছে না, সেটা হচ্ছে যে যেটা ডক্টর খান বললেন, একটা ছোট্ট ট্রায়াল, ক্লিনিক্যাল ট্রায়াল, প্রবাবলি একটা অবজারভেশনাল স্টাডি বলবো, ট্রায়ালও বলবো না, যেটার ভিত্তিতে WHO একজন ভদ্রমহিলা উনি বলে দিলেন যে যারা উপসর্গহীন 80% ওরা ক্যারিয়ার হতে পারে না, ক্যারিয়ার যারা তারা সংক্রমণ করতে পারে না, তার পরের দিনই একটা ইউটার্ন ওনাকে নিতে হচ্ছে। কিন্তু এই যে জিনিসগুলো, আমার মনে হয় যে এই ইনফোডেমিকের জন্য এই জিনিসগুলো কিন্তু প্রথম দিন যেটা WHO শুনছেন সেটা আপনার কাছেও চলে এলো, এবং এটা অ্যাকচুয়ালি কিন্তু আপনার কাছে আসা উচিত ছিল না প্রথম দিন। এটার বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে দিয়ে, অ্যাসিমিলেশনের মধ্যে দিয়ে এটা এসে ফাইনালি এটা যখন পপুলেশনের কাছে যাবে, সেটা একটা অথরাইজড অথরিটির মধ্যে দিয়ে যাবে। সেটা হ্যাজ টু বি দ্য ICMR অর ইভেন দ্য স্টেট অথরিটি, এদের মধ্যে দিয়ে যাওয়া উচিত। কিন্তু আনফরচুনেটলি ইনফোডেমিকের জন্য সেটা প্রবলেম হচ্ছে। আমার যেটা মানে আবেদন মানুষের কাছে, যে প্লিজ ডু নট গো বাই দি সোশ্যাল মিডিয়ার যে মেসেজগুলো, সেগুলোর দিকে অতটা নজর দেবেন না। সেটা পড়ুন, সেটাতে কৌতুক হচ্ছে হোক, সেটাতে মজা পাচ্ছেন পান, কিন্তু সিরিয়াস করোনা ভাইরাস আক্রান্ত যে ব্যাপারটা, সেটা কিন্তু আপনি ডেফিনেটলি ICMR কিংবা আপনার স্টেট অ্যাডভাইজারি বডি, সেগুলোর উপর আপনার ভিত্তিতে চলুন। পশ্চিমবঙ্গের যে ক্রাইটেরিয়া, সেটা কিন্তু সব থেকে বেস্ট বলতে পারবে আমাদের স্টেট অথরিটি। ভারতবর্ষের যে ক্রাইটেরিয়া, সেটা সব থেকে বেস্ট বলতে পারবে ICMR, সেটা কিন্তু WHO ক্ষমতা নেই সেটা বলার। এবং প্রত্যেকটা কান্ট্রির জন্য কিন্তু আলাদা আলাদা অ্যাডভাইজারি হচ্ছে। তো সেই জন্যই বলছি যে প্যানিক যে সিচুয়েশনটা তৈরি হচ্ছে, তার থেকে কিন্তু অনেকে ভয়ে মারা যাচ্ছে, মানে ভয়ে মরে যাচ্ছে মানুষ। সেই জিনিসটা, প্যানিকের ব্যাপারটা যেটা, আমার মনে হয় ডেফিনেটলি সেটাকে কন্ট্রোল করতে হবে থ্রু প্রপার মেসেজ এবং প্রপার অ্যাডভাইজারিজ যেগুলো আসছে, সেগুলোকে আমি মানুষকে শুনতে বলবো। ঠিক, আমি অরুন্ধতির কাছে যাবো। ডক্টর অরুন্ধতী, হ্যাঁ এক প্রশ্ন আছে নিশ্চয়ই। এই কথাটাই বলছিলাম যে যেমন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এখন মোটামুটি হোয়াটসঅ্যাপ হেলথ অর্গানাইজেশন একটা হয়ে গেছে, এবং মেসেজ হচ্ছে, মানে আমি কয়েকদিন আগে একটা মেসেজ, আমি একটা আমার গ্রুপে একটা মেসেজ পেয়ে আমি প্রোটেস্ট করতে বাধ্য হলাম, যেখানে বলছে যে there are 3 types of কোভিড ইন দ্য নোজ, কোভিড ইন দ্য থ্রোট, কোভিড ইন দ্য লাংস। আর কোভিড ইন দ্য লাংস হলো অক্সিজেন স্যাচুরেশন 40 অব্দি হওয়া অব্দি নাকি বাড়িতে বসে থাকা যায়। দিস ইজ অ্যাবসলিউটলি রিডিকুলাস, আর পিপল আর টেকিং ইট। প্রবলেমটা হচ্ছে দুটো অ্যাসপেক্টে, এক নম্বর হচ্ছে প্যানিক ছড়াচ্ছে, আর এক নম্বর হচ্ছে যে আননেসেসারিলি যেটা যা মানা উচিত তা না মানা করে দিচ্ছে। এই WHO কে, মানে ওই WHO কে আমরা এখন জেনেছি যে একটু বুঝে শুনে আমরা কথাগুলো বিশ্বাস করব, আর এই WHO কে অবশ্যই অ্যাবসলিউটলি বন্ধ করতে হবে সবার, নাহলে দিস উইল বি আ বিগ প্রবলেম। এবং আমরা যারা বুঝতে পারছি যে এটা ভুল, ঠিক আছে আমরা হাসছি, কিন্তু অনেক থাকবে যারা বুঝতে পারবে না যে এটা ভুল, দে উইল টেক দিস সিরিয়াসলি, আর তাহলে কিন্তু প্রবলেম। সো ওটাই বলতে চাই। ওটাই। অনেক অনেক ধন্যবাদ। মাত্র 2 ঘন্টার নোটিশে আমরা একসঙ্গে
5 জন বিশেষজ্ঞ ডক্টর যারা নিজের নিজের ক্ষেত্রে একেবারে স্বনামধন্য, তারা এই শোতে যোগ দিয়েছেন এবং প্রচুর মানুষ আমাদের আজকের এই অনুষ্ঠান দেখলেন। এখনো 100 জন মানুষ দেখছেন। সত্যি অত্যন্ত ভালো লাগছে যে প্রায় 11:30 বাজে। আমি শেষ কয়েকটি কমেন্টস পড়ে আজকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ দিয়ে বিদায় নেব, কারণ মাত্র 2 ঘন্টা নোটিশে এই ধরনের অনুষ্ঠান করা গেছে। ডক্টররা প্রচুর এই ধরনের অনুষ্ঠান করছেন, তাদের মধ্যেই তারা রয়েছেন, কিন্তু আমার পক্ষে এই ধরনের একটি অনুষ্ঠানের আয়োজন করা, এই একটা ডিডি বাংলায় করেছিলাম এবং এরপরে এটি স্বাভাবিকভাবে আজকে বিশেষ দিনে ডক্টর বিধানচন্দ্র রায়ের প্রতি গভীর শ্রদ্ধা রেখে আজকে আপনারা যারা সকলে অংশগ্রহণ করলেন, ডক্টর জয়দীপ, ডক্টর বিনায়ক দেব, ডক্টর পার্থপ্রতিম, ডক্টর কল্যাণ খান এবং ডক্টর অরুন্ধতী, সকলকে অনেক অনেক কৃতজ্ঞতা, ধন্যবাদ, আন্তরিক অভিনন্দন জানিয়ে বিদায় নেব। তার আগে কয়েকটি কমেন্টস আমরা যারা যেগুলো পড়িনি। আমার এক ছাত্রী লিখেছে, সুরভি ঘোষ, ভালো লাগছে, শেয়ার করলাম। অবশ্যই শেয়ার করো। মলি রায়চৌধুরী লিখছেন, খুব ভালো লাগছে। সন্দীপা নন্দী লিখছেন, সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই, আপনাদের মূল্যবান আলোচনায় ঋদ্ধ হলাম, সঞ্চালনায় অসাধারণ সুবিধা। থ্যাংক ইউ। সুপর্ণা ভট্টাচার্য লিখছেন, ইনফরমেটিভ। সন্দীপা নন্দী লিখছেন, শেয়ার করলাম, সকলে জানাচ্ছে। অনেক মানুষ শেয়ার করেছেন, আমরা সত্যি আনন্দিত। আমি ব্যক্তিগতভাবে আনন্দিত, যারা ডক্টররা এর মধ্যে পার্টিসিপেট করলেন তারাও আনন্দিত, তাদের কথা শেয়ার হচ্ছে সকলের। বিকি পাল লিখছেন, থ্যাংক ইউ, খুব ভালো লাগলো। অতসী আবার লিখেছেন, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, সমৃদ্ধ হলাম। সন্দীপা নন্দী লিখেছেন, অনেক কিছু শিখলাম, জানলামও অনেক কিছু। শর্মিষ্ঠা মজুমদার অধিকারী লিখেছেন, ভ্যালুয়েবল টিপস গুলো সত্যি অসাধারণ। এবার অনিক ঘোষ দস্তিদার লিখেছেন, ডক্টর জয়দীপ দের কাছে কবিতা শুনতে চাই। জয়দীপ দের তো কবিতা বলে না কখনো, গান করেন, গান শুনতে চাইলে কথা ছিল। অনিক ঘোষ দস্তিদার আবার লিখেছেন যে ডক্টর পার্থপ্রতিম পানের কণ্ঠে, উল্টো করে পার্থপ্রতিম পানের কাছে, না দেখতে হবে মেসেজটা। ডক্টর জয়দীপ দের কাছে কবিতা শুনতে চান, ডক্টর পার্থপ্রতিম পানের কাছে গান শুনতে চাওয়ার অনুরোধ রইল। অংশ এই কঠিন পরিস্থিতিতে এটা একটা অক্সিজেনের মতো শোনাবে, একদম রিভার্স। আমি প্রথমে বুঝতে পারিনি মেসেজটার মানে। রিনা রায় এখনো দেখছেন, যেখানে এসে এক হয়ে গেছে সব কথা ব্যবধান। এই জয়দীপ করে দিয়েছে, পার্থ এবার গান গাইতে হবে। পার্থ গেয়ে গেল এক লাইন। আচ্ছা, রিনা রায় লিখেছেন, ভীষণ সুন্দর আলোচনা, সমৃদ্ধ হলাম। সোমা রায়চৌধুরী লিখছেন, খুব ভালো লাগছে, হ্যাপি ডক্টরস ডে। সুধীর দাস লিখছেন, খুব সুন্দর অনুষ্ঠান। বিজয় মজুমদার লিখছেন, ভালো লাগলো। আমরা শেষ করছি আজকের মতো অনুষ্ঠান। ডক্টর বিধানচন্দ্র রায়ের প্রতি আমার প্রণতি, আমার শ্রদ্ধা জানিয়ে ডক্টর বিনায়ক দেব, ডক্টর জয়দীপ দে, ডক্টর পার্থপ্রতিম পান, ডক্টর কল্যাণ খান, আপনারা একদম কল্যাণ খান তো একদম সামনে থেকে লড়াইয়ে অংশগ্রহণ করছেন, ডক্টর অরুন্ধতী দাশগুপ্ত, যারা অনেক অনেক ধন্যবাদ, আমার কৃতজ্ঞতা অভিনন্দন জানিয়ে শেষ করছি আজকের মতন। ভালো থাকুন সকলে, ফ্রন্টলাইন ওয়ারিয়ার, এবং আমরা সকলে মিলে ভালো থাকলেই এই যুদ্ধ জেতা সম্ভব হবে, এই সমাজ আবার সুন্দর হবে। সেই সমাজকে সুন্দর দেখার আশা নিয়ে ডক্টর ফুয়াসির কথা বলেছিলেন, ফুয়াসি বলেছেন একেবারে সামনে দাঁড়িয়ে যে পৃথিবী আর আগের মতন হবে না, কিন্তু আমরা জানি না আগের মতো হবে কি হবে না। আমরা আশা নিয়ে ঘর করি, তাই আশায় স্বপ্ন দেখি, আশা নিয়ে স্বপ্ন দেখতে দেখতে আজকের মতো শুভরাত্রি সকলে, ভালো থাকুন।